80 টাকায় আমরা ভাইরাল হয়ে গেলাম। স্মার্ট গ্র্যাজুয়েট চালা। আমি সে ছোট হই আমার সঙ্গে কথা বললে আমি কথা বলবো, আমি তাকে চিনি না। আমরা দু ব্যক্তি, আর কেউ করলে হবে না। মানে হয় আমার দিদি না আমি, ওদেরকে থালি গুছিয়ে দেয়া, ওদেরকে সময় দেয়া, এগুলো আমাদের করতেই হবে। আমি ভাইরাল কিনা আমি জানি না, আমার দর্শক আমাকে ভাইরাল করেছে, লোককে চিনিয়েছে। আমি নিজেকে চিনাতে পারি না। তারপরে যখন দামটা বাড়লো তখন আবার আমরা 10 টাকা বাড়িয়ে দিলাম। আজকে যে দুজন মানুষ আমাদের এই এফসি স্টোরিজের পডকাস্টে এসেছেন, তাদেরকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। সোশ্যাল মিডিয়ার তারা সেন্সেশন, দুজন সুন্দরী, মিষ্টিদি এবং কালিদি। তো তাদের সঙ্গে পরিচয় করে নেবো। মিষ্টিদি, আমরা তোমাদেরকে সোশ্যাল মিডিয়াতে দেখেছি প্রচুর, বহুবার, বহু চ্যানেলের মাধ্যমে। তো সবার আগে তোমার নাম আমরা মিষ্টি বলে জানি, তোমার ভালো নাম কি? সবার আগে সবাইকে নমস্কার। আমার নাম সবাই মিষ্টি বলেই জানে। মিষ্টি বলে জাস্ট ওটা আমার মানে হাজবেন্ড আমাকে ডাকতো মিষ্টি বলে, ভালোবেসে ডাকে, ভালোবেসে মিষ্টি বলে ডাকতো। সেই নামেই আমার ফেসবুক আইডি খোলা ছিল, ইনস্টাগ্রাম আইডি। আমার অরিজিনাল নাম হলো রূপা। রূপা, আচ্ছা। তোমার অরিজিনাল নাম কি? আমার অরিজিনাল নাম বলতে আমার কালী, আমার প্রথম থেকেই আমার কালীই নাম। আচ্ছা, কিন্তু মাঝপথে যে রীতা কোথার থেকে আসলো আমি জানি না। না, এটা তো কালী, তো আমরা ভালোবেসে ডাকি। হ্যাঁ, কালী ভালোবেসে, কালী প্রথম থেকেই ছিল আমার, জন্ম থেকেই আমার নাম হচ্ছে কালী। কিন্তু মাঝপথে রীতা চলে এসছে। মানে এমন হয় না যে আমি একটা সময় বড় হয়েছি, আমার এই নামটা পছন্দ হচ্ছে না, কেউ একটা আমার নাম দিল, আমার ওই নামটা খুব পছন্দের। এবার তারপরে একদিন মানে এর একটা গল্প আছে, শ্বশুরবাড়িতে বিয়ে হয়েছে খুব ছোটোবেলায়। এবার যাচ্ছি, তারপর হচ্ছে নতুন বউ একটা সই করো। আমি সই করবো, আমার নাম সই করবো করতে বলেছি, কৃষি তো জানি না, আমি রীতা বলে দিয়েছি। যে আমার যে সে নাম একটা আছে, তো আমি জানি আমার একটা নাম আছে, তো লোকের সামনে আমি কালী বলবো, আমার লজ্জা করছে নিজেরে, তাই ওই রীতা দিয়েছি। তারপর দেখি আমার আই কার্ডে রীতা নাম হয়ে বেরিয়ে এসেছে। এইবার ওইখানেই গেড়াকল। তারপরে আস্তে আস্তে রীতা থেকে মানে রীতা ওইকারে হলো, তারপরে পুরো ডকুমেন্টসগুলো আমি রীতাই বানিয়ে দিলাম। আস্তে আস্তে পুরো ভালোবাসার নামটা এখনো কালী। হ্যাঁ, ভালোবাসার নাম কালী। আমার ছোটোবেলায় আমার দিদমা দাদুর দিয়া নাম কালী। আমি কালী নামটা আমার জীবনের সার্থক। হ্যাঁ, তা অবশ্য সার্থক, তার কারণ কালীর হোটেল বলে সবাই চেনে এখন, এবং কালী দিদি বলে সবাই চেনে, কালী দিদি বললে সবাই চেনে, এবং চাঁদপাড়াবাসীর কাছে সোশ্যাল মিডিয়ার আগে অন্তত চাঁদপাড়াবাসীর কাছে কালীদির হোটেলটা বহুদিন আগে থেকে বিখ্যাত। তো প্রথম কার মাথায় এসেছিল চিন্তা ভাবনা যেই মানে হোটেল একটা খোলা যেতে পারে জীবিকা নির্বাহ করার জন্য? এটা আমারই। তোমার? তারপরে মিষ্টিদি জুড়েছে? হ্যাঁ, মিষ্টিদি জুড়েছে। মিষ্টিদি তখন কত ছোট, অনেক ছোট। ওরা তখন এইসব কথা ভাবতে, ওদের তখন খেলাধুলো করে, স্কুলে যায়, অনেক ছোট। 25 বছর হয়ে গেল দোকানের? 22 বছর, 22-23 বছর হতে গেল। তো তোমাদের দোকানের একটা যে বিশেষ জিনিস, সেটা হচ্ছে 80 টাকায় তোমরা মটন থালিক দাও। মানে কীভাবে দাও, কীভাবে সম্ভব 80 টাকায় বর্তমান দিনে দাঁড়িয়ে মটন খাওয়ানো কীভাবে সম্ভব? মোটরে আমরা যখন প্রথমে ভিডিও করার জন্য, আমরা তো কোনোদিন ভাবিনি যে মানে মানুষ ব্লগারদের ডেকে ভাইরাল করতে হবে, অনেকে জানতামও না, এইগুলো বিষয় ছিল না। তো কেউ একবার এসেছিল ভিডিও করতে, তো সেই হিসেবে ওরা ওই ভিডিও টিডিও করলো, তখন অতটা চলিনি। তারপরে মটন তখন আমরা বেশি করতাম না, হয়তো সপ্তাহে একদিন মটন করতাম, আর মাছ টাছগুলো করতাম সবই। তো হঠাৎ করে একদিন একটা ব্লগার দাদা আসলো, বললো যে তুমি কালকে মটন রান্না করবে, আমরা ভিডিও করতে আসবো। তার আগে 2-3 বার করে গেছে। তো সেদিনকে মটন নিয়ে আসলাম, তা বললো কত করে। তো দিদির কাছে জিজ্ঞাসা করে, যেহেতু ও আমাদের সবার বড়, ওকে জিজ্ঞাসা করে আমরা রেটগুলো করি। তা দিদি বললো 80 টাকা করে দিবি, এক পিস দিয়ে 80 টাকা। ঠিক আছে, তখন লাভ চলে যাচ্ছিলো, তখন কমও ছিল। তারপরে থেকেই 80 টাকায় আমরা ভাইরাল হয়ে গেলাম। 80 টাকা মটন ভাত, আর আমাদের মটন মানে পুরো কাঠের জালে, সেটা তুমি যে খেয়েছে সেই জানে। তারপরে যখন দামটা বাড়লো তখন আবার আমরা 10 টাকা বাড়িয়ে দিলাম, যে একেবারেই থাকে না, কারণ আমাদেরও তো সারাদিনের পরিশ্রমের দাম আছে। তারপরেই 90 টাকা করলাম। তো 90 টাকায় 2 বছর ধরে 90 টাকায় আছে, এই 1.5 বছর ধরে। তার মধ্যে একটা কথা আছে, আমরা বলে দিয়েছিলাম অন ক্যামেরায় যারা ভিডিও করতে এসে, যে বলছে খাবারের দাম কি বাড়বে। আমি বললাম যদি আমাদের দোকানে মটনের দাম বাড়ায়, তখন আমরা হয়তো 5 টাকা 10 টাকা বাড়াবো, তার বেশি আমরা 50 টাকা 100 টাকা থালিতে বাড়বে সেরকম কখনো হবে না। আমরা 10 টাকা বাড়াইছিলাম। দামটা বাড়লে তো আমাকে দামটা বাড়াতে একদম তুমি লাভ করতে না, যেহেতু মটনের দামটা দোকানে পরপর বেড়ে গেছে, তার জন্যই আমরা 10 টাকা, এখন 90 টাকা করে গেছে। আচ্ছা, দোকান যখন প্রথমে শুরু করেছিলে তখন সেইভাবে সোশ্যাল মিডিয়া ছিল না। আজকের দিনে সোশ্যাল মিডিয়া এসছে, বহু মানুষ চেনে, বহু মানুষ ভালোবাসে, কেমন লাগে? খুব ভালো লাগে। সবাই ট্রেন থেকে যায়, দেখে, যাওয়ার পথে একবার করে সেলফি তুলে দেয়, কালী দিয়ে মিষ্টি দিয়ে একটা সেলফি। তারপরে কোথাও গেলি কালী দিয়ে এসছে, তাদের একটা ভালোবাসা, মানে
এটা খুব ভালো লাগে। আচ্ছা, এই যে বহু মানুষ তোমাদের দোকানে ভিড় করে, তোমরা একটা কাজের মধ্যে থাকো, কাজ করছো, রান্না করছো, রুটি বানাচ্ছো, যেটাই দেখছি তার মাঝখানে কথা বলতে হচ্ছে, কখনো বিরক্ত বোধ হয়নি? না, আমাদের কখনো আমরা বিরক্ত বোধ করিনি, কেননা আমরা জানি যে এই সোশ্যাল মিডিয়ায় একমাত্র ইউটিউবার ভাইরাই আমাদেরকে সবাইকে চিনিয়েছে। এখন চাঁদপাড়া বলতে কিন্তু সবাই চেনে, বাইরে দেশ বিদেশে সবাই কিন্তু যদি একবার সে মোবাইল ঘাটে সবাই জানে যে চাঁদপাড়া বলে একটা জায়গা আছে, সেখানে কালী দি আর মিষ্টি দি থাকে। একদমই তাই। এবং সেক্ষেত্রে আমিও একজন চাঁদপাড়াবাসী, সেই জায়গা থেকে তোমাদেরকে ধন্যবাদ যে চাঁদপাড়ার নামটাকে এইভাবে তুলে আনার জন্য। একদম, তো সেটা তোমাদের জন্য সম্ভব হয়েছে। আর আরেকটা যেটা কথা হচ্ছে যে কিছু ব্লগার তো আসে যারা কন্ট্রোভার্সি করতেই আসে, তাদের উদ্দেশ্যে কি বলবে? দেখো, যারা কন্ট্রোভার্সি করতে আসে, কিছু কিছু মানুষ কি করে বলো তো, ভিউজের জন্য অনেক কিছু করে। দেখো, ভালো একটা ভিডিও চালে ভাইরাল হয় না, লাইক কম পায় না, কিন্তু তুমি যখন ওটাকে একটু খারাপ ধরন দিয়ে করবা, সেটা হবে। সেটা আমি নিজেও করে দেখেছি। মানুষ ভালোটাকেও দেখে না, খারাপ দিকটাই আগে নেয়। তো যখন যে কোনো একটা মানুষে এসে মানে কথা, খাসিকে মাসি বলছে, খাসিকে আমি বলছি দেশি খাসি, তারপর খাসিকে রিয়াজি খাসি না পাঠা, মানে অনেক নাম তুলে ধরে যেগুলো মানে আমার মেমোরির বাইরে চলে যায়। আর যখন প্রথম যখন ভাইরাল হলো, দেখেছো তো, মানে আমাদের দোরের মানে দোকানের সামনেতে ফুল গাছ লাগানো ছিল, সব ফাঁকা। মানে রেগুলার 8-10 জন মানুষ যে ব্লগার আসছে না, এরকম কোনো কথা নয়। 8-10 জনকে রেগুলার রান্না করা, সময় দেওয়া, তারপরে ওদেরকে প্রত্যেকটা থালি, আবার আমরা দু ব্যক্তি, আর কেউ করলে হবে না, মানে হয় আমার দিদি নয় আমি, ওদেরকে থালি গুছিয়ে দেওয়া, ওদেরকে সময় দেওয়া, এগুলো আমাদের করতেই হবে। তারপর কাস্টমার আছে, তারপর আবার কাস্টমার যদি এদিক ওদিক হয়, তখন বলবে যে ওদের জন্য। কিন্তু এটা দেখতে হবে, ওদের জন্যই আজকে তোমরা এত দূরের থেকে যে মানুষগুলো আসছে, আজকে ওরা যদি ভিডিওটা না করে, তো তোমরা কাকে চিনতে? চাঁদপাড়া বাসিন্দা আমাদেরকে চিনতো, এটা ঠিক, যে ওরা আমাদেরকে এখনো সোশ্যাল মিডিয়া তো চেনা হতো না। তো আমি সব দিনে মনে করতাম যে ওদেরকে সময় দেব, এদেরকেও সময় দেবো। আমাদের একটা ভাগ ছিল, আমার দিদির মেয়ে যথেষ্ট করে, ও তখন প্রথম ক্যামেরার সামনে আসতো না, ও শুধু বলতো মাসি মা তোমরা ওইদিকে দেখো, কাস্টমার আমি দেখে নেবো। আর ওর এইটুকুনি আছে যে কাস্টমারকে হ্যান্ডেল করতে পারবে। কাস্টমার ওর হাতে খাবার খেতে কিছু কিছু মানে ও কাস্টমার একসাথে ভালো 10-12 জন ভালোবাসে বলতে কি, ও প্রত্যেকটা মানে থালি গুছাই মানে দ্বিতীয়বার কথা বলা থাকবে না। কিছু কিছু কাস্টমার ওর হাতে খেতে খুব ভালোবাসে, ওই জন্য ওই ইউটিউবারদের সঙ্গে কথা বলে। আমি হয়তো আর একজনের থালি গুছিয়ে দিচ্ছি, ভাত দিচ্ছি, আর মেয়ে বাদ বাকি কাস্টমারগুলো দেখে। তার মানে তো এটুকু বলা যেতে পারে যে তোমরা দুজন মিলে, মৌমিতা কালিদির মেয়ে, তো সেই উর্মিলা, তো উর্মিলা কালিদির মেয়ে, তো সেই জায়গা থেকে যোগ্য উত্তরসূরি তৈরি একদম। আর কালিদি তাহলে রত্নাগর্ভা। একদম। আমার 3টে সন্তান, আর একটা আগে দুটো বিয়ে হয়ে গেছে। আমার ছোটো মেয়ে নিয়ে আমার ছোটো মেয়ে কোনো দিক থেকে কমতি নেই, পড়াশুনো করছে, ও ক্যারাটি করেছে, ক্যারাটিতে ব্ল্যাক বেল্ট, ও পড়াশুনোয় ভালো, গ্র্যাজুয়েশন পাশ করে আইটিআই করছে। তারপরে যেমন সুন্দর রান্না, তেমন আমার মেয়ে আমার কাছে সুন্দরী, রূপে গুণে একদম সুন্দরী। আমি আমার সন্তান আমি তো ভালো বলবোই না, শুধু ভালো, অবশ্যই সন্তান প্রীতি থাকবে, কিন্তু আমরাও তো দেখেছি সোশ্যাল মিডিয়াতে। আরেকটা কথা আমি বলতে চাই, মানে দূরিত্বে এমন মা মাসিরা ফোন করে না, মাসিমারা, জেঠিমারা, যাই হোক দিদিভাইরা, এমনভাবে উর্মিলার কাছে ফোন করে, মনে হয় কি উর্মিলা তাদের কতদিনের চিনা। এইভাবে আমি আর বলি যে দেখ, মানুষ কত তোকে ভালোবাসে, যে দূর থেকে যে উর্মিলা তোমার আজকে কি হয়েছে, তোমার এই হয়েছে, তুমি এই রান্না করছিলে, এগুলো খুব ভালো লাগে যে দূর থেকে তারা সান্ত্বনা দেয়, আমার খুব ভালো লাগে। আচ্ছা, যখন প্রথম ভাইরাল হয়েছিল, তখন আশেপাশের মানুষজনের কাছ থেকে কটু কথা শুনতে হয়নি? তুই বল সেটা। কটু কথা বাকিটা আমি বলবো। শুনতে হয়নি না, এরকম হয়েছে। কারণ এটা বাস্তব, যে যখন এগিয়ে যায় না, তখন নিচে যে থাকে তার একটু জেলাস ফিল হয় সবার প্রতি, সেটা আমারও হবে। কারণ আমি বলবো না যে আমার হবে না। আমি বলি এইভাবে যে তুমি বললে, এইভাবে ফ্র্যাঙ্কলি হয়তো কেউ বলবে না, যে তুমি বললে আমারও হবে, এটা বাস্তব না, আমি বলবো না তো। কারণ যেটা আমি দেখবো, যখন আমরা দুই বোন, যখন দেখা যাচ্ছে ও একটা ভালো শাড়ি পরেছে, স্বামী কিন্তু এই শাড়িটা পরলে ভালো লাগতো, আমার দিদি পরলো, আমারও কিন্তু এই জিনিসটা দরকার। কিন্তু যতটা আমার ক্ষমতা, আমি ততটা চেষ্টা করো, তার বাইরে যাব না। কিন্তু এই যে ভাইরাল, যখন আমি রাস্তা দিয়ে রান্নাবান্না করে বাড়ি যেতাম, তখন আমারই আশেপাশের মানুষ রাস্তা থেকে যুদ্ধ করে আসলো, এই তো ভিডিও বানায়, ওই তো বক্তৃতা দেয়, ওই তো রান্না। আমি দিদিকে এসে বলতাম, দিদি আজকে এরকম এরকম বলছে, মানুষ শুনি, মানে আমাকে টোন মেরে মেরে কথাগুলো বলে। তা আমি বললাম যে যারা আমাকে এত ভালোবাসে, যদি একটা ভিডিওতে যদি 100টা কমেন্ট আসে, তার 90টা ভালো কমেন্ট, 10টা খারাপ কমেন্ট, তা আমি 90 জনের কথা ভাববো না 10 জনের কথা ভাববো? নিশ্চয়ই 90 জনের কথা আমি ভাববো। আমি ওকে বোঝাতাম কি, যে দেখ, যারা উপরে ওঠে তাদের
কে তো কখনো মানুষ চায় না তারা আমাদেরকে ওপরে উঠুক, আমাদের থেকে ওপরে উঠুক। তারা চাই আমি সবসময় বলি আমার হয়তো ব্যাংক ব্যালেন্স নেই, আমার হয়তো অর্থ বেশি নেই, কিন্তু আমি মানুষের কাছ থেকে ভালোবাসা পেয়েছি। তো সেরকম বলি যে আমার অর্থ নেই, তাদের থেকে আমি অর্থই বড় হতে পারি না, কিন্তু আমি নামে তো বড় আছি আজ এখনও পর্যন্ত। তা তারা যারা নামে বড় হয় তাদেরকে একটু পিছনে মানুষ পড়ে। তো ওইসব কথায় কান দিবি না, তোর মতন তুই যাবি আর আসবি। আর একটা কথা বলি, স্টেশনে নেমে যদি কেউ জিজ্ঞাসা করে কালির দোকান কোথায়, অনেকে স্টেশনটা ফলো নাও করতে পারে, স্টেশনে নেমে যদি জিজ্ঞাসা করে যে দাদা কালির দোকান কোথায়, বলে কালি তো কবেই মারা গেছে। এ বাবা, কবেই মারা গেছে, কালির দোকান নেই, কালির দোকানে এখন বিক্রি হয় না, কালির দোকানে খাবার ভালো না, ওই খাবার কেউ খায় না কি, ও তো মরা খাসি বিক্রি করে। ও আমরা এখানে এলাকার লোক এসব খাবার খাই না। তা ভদ্রলোকেরা জবাব তো ওইভাবে দেয় না, যারা আসে তারা তো ভদ্রলোকই। দুই ভদ্রলোক এসছে, তারা হসপিটালে ভিজিট করতে এসছে। তা বলছে চলো, মসলান্দপুর থেকে সে আমার চাঁদপাড়ায় আসছে খেতে, হসপিটালে ভিজিট করে। তা বলছে যে দাদা কালির দোকানটা কোথায়? তা বলছে কি কালির দোকানে মরা খাসি খেতে যাচ্ছ? তা বলছে এত দূর যতক্ষণ এসছি তা মরা খাসি খেয়েই যাই, খাসি তো মরাই হয়, জ্যান্ত তো রান্না করে না। হ্যাঁ তো যিনি বলেছেন তিনি কি তোমার পরিচিত? হ্যাঁ পরিচিত, অবশ্যই পরিচিত। সে আমাদেরই মানে প্রফেশনে আছে। হ্যাঁ সে বলেছে, আর যে বলেছে মারা গেছে সেও হয়তো আমার নেই, অন্য স্টেশনের ওপরে যেসব দোকানগুলো থাকে না, নাম বললি সবাই চেনবে, আমি নাম বলতে চাই না। তা সে বলছে কালি তো মারা গেছে কবেই, কালির দোকানে কেউ খেতে যায়, কালির দোকান উঠে গেছে। তা আমার এসে সে বলছে তাহলে তার হাজব্যান্ড আবার বলছে যে ওপরে ওঠে তাকে ওরকম বলে, তুমি চলো। তারা বিরাটির থেকে খেতে এসেছিলো, বলছে চলো আমরা দিদির দোকানে যাই। তারা পরেও দুবার এসছে, যেবার শুনেছিল তারপরেও দুবার এসছে। তো এই হচ্ছে মানুষের, আশেপাশে মানুষের রিয়াকশন। আবার কিছু লোক আছে তারা এসে দোকানটা দেখিয়ে দিয়ে যায়, যেমন আমার পিছনে সব থাকে, আছে অনেক, আমরা পিছনে আমার অনেক কাকি দাদা মাসি পিসি যা বলি আমার দোকানের পিছনে, ওই দিককার বাচ্চাগুলো এই নিয়ে আমার দোকান দেখিয়ে দেয়, বড়োরা এসে দোকান দেখিয়ে দেয়। কেন তারা জানে যে যারা যা কর্ম করে, আমরা কর্ম করি, তার কর্ম সে করে, তাদের মনে কোনো হিংসা নেই। ওরা এসে দেখিয়ে দেয়, দেখে আবার দোকান দেখিয়ে দেয় এই পথে যাও। আর কিছু লোক আছে যে এরকম হিংসামো করে, করুক, তাদের হিংসা আমাদের জয়। সবসময় বলি তাদের হিংসা আমার জয়। আর হিংসার জবাবগুলো বোধহয় সফলতা দিয়েই হয়, হ্যাঁ মুখে না দিয়ে সফলতা দিয়ে একদম হয়। একদম একদম। তো সেই জায়গা থেকে কালিদি সবচেয়ে বড় কথা তুমি যেটা বললে যে আমার ব্যাংক ব্যালেন্স নেই, অর্থ নেই, কিন্তু বর্তমান যুগে যারা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, সাধারণ মানুষের মধ্যে একটা চিন্তাভাবনা থাকে যে প্রচুর কামাচ্ছে, তো ইনকাম কিরকম কি? আমাদের আমি বলবো exact বলতে মানে হবে, business তো। আমি সেটাও বললাম, আমি বলতে আমার দ্বিধা নেই। আমাদের যা বেচা কিনা, আমরা খেয়ে, আমার 3টে সহকর্মী আছে, আমরা 3জন ফ্যামিলি আছি, তাদের দিয়ে থুয়ে আমাদের খেয়ে দিয়ে আমাদের সুখ সন্ধ্যে দিন কাটছে। আমাদের জমানোর যে খুব বেশি জমছে তাও না, কিন্তু আমাদের দিন চলে যাচ্ছে আমি আজকের একটা দিনে। কথা বলি যে প্রথম যখন ভাইরাল হয়েছে দূরের থেকে মানুষ শুনতো, অনেক অনেক মানুষ আসতো। আমি এটা তাদেরকে বলতাম যে এই মানুষগুলো কিন্তু আমার চিরস্থায়ী থাকবে না। এরা আজকে ভাইরাল হচ্ছে প্রত্যেকটা দোকানেই। একটা সিনেমার আর্টিস্ট যখন আমাদের এলাকায় আসে আমরা কিন্তু দেখার জন্য তাকে ভিড় করি, কিন্তু রেগুলার কিন্তু সেই ভিড়টা যে দোকানপাট বসে তাদের কিন্তু বেচাকেনা কিন্তু রেগুলার না, এই মেলা বসলেই তবেই। তো আমাদের দোকানটা আমি সব দিনই বলতে, এই যে ভাইরাল আছে, নতুন নতুন মানুষ দূরের থেকে যারা জানছে শুনছে, সোশ্যাল মিডিয়া এখন চলছে ট্রেন্ডিংয়ে যে কালিদি মিষ্টিদির হোটেলে যাব, তো এখন যে কাস্টমারগুলো আসছে সারা জীবন এরা থাকবে না, কারণ আমরা একদম কোনায় থাকি। এই জিনিসটা আমরা বলি যদি আমরা হাবড়ার ওই সাইডে থাকতাম তো হয়তো আমরা এই জিনিসটা একটু ধরে রাখতে পারতাম, কিন্তু আমরা যেহেতু ওই পাশে থাকি না, তো আমরা একদম মানে কি বলবো, একদম জানো তো আমরা কোনায় থাকি, যেটা আসতে গেলে বনগা রুকাল মানে অনেকেই ভয় পাবে। তো হয়তো আগের মতন অতটা আমাদের হয় না, কিন্তু আমাদের যা দিদি যা বললো মানে যা হয় আমাদের সবার চলে যায়। আর আমরা চিন্তা করি না যে ওই মানুষকে অতি দাম দিয়ে মানুষকে খাইয়ে এক গাদা টাকা ইনকাম করে ঘরে নেব, আমাদের এই চিন্তা ভাবনাটা আসে না। আর আমরা এখনও রুটি বিক্রি করি, যা একটা ভালো মানুষ বাড়িতে যদি কেউ রুটি খেয়ে থাকে তার 2টো রুটি আমাদের দোকানের রুটি খেলে তার পেট ভরে যাবে, হালটি 3 ডেট আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। 5 টাকা করে রুটি বিক্রি করি, তো এর কমে আর আমি মনে করি কেউ দিতে পারবে না। শুধু রুটি 5 টাকা, সবজি দিয়ে 3টে 20 টাকা বিক্রি। আর এটাই সত্যি, মানে খুব অর্থ আমি করতে পারিনি, ওই যেটুকু হয় আজকে লাভ হলো কালকে হলো না, এইভাবেই আমি চলছি। তো সোশ্যাল মিডিয়া যখন ট্রেন্ডিংয়ে ছিল সেখানকার ব্যাপারটা আলাদা, কিন্তু সোশ্যাল মিডিয়ায় এখন যে আছো বা সোশ্যাল মিডিয়া আসার আগে যেভাবে বেচাকেনা ছিল বা যে লেভেলের কাস্টমার ছিল, অবশ্যই কি বেড়েছে না? অবশ্যই বেড়েছে,
ওই বললাম না, যার যা ইনকাম তার সেরকম স্ট্যাটাস মেনটেন করে চলতে হয়। হ্যাঁ, তা আগে আমরা এক জায়গায় গেলে আমরা ভ্যানে করে যেতে পারতাম, যে তার সঙ্গে অটোয় করে যেতে পারতাম, কি বাস ট্রেনে করে নেমে হেঁটে যেতে পারতাম। এখন কিন্তু সেই জায়গাটা নেই। আমরা কোথাও গেলে একটা গাড়ি লাগে, যে তার একটা ড্রেস লাগে, একদমই তার নিজস্ব ফ্যাশন লাগে। একদমই তাই। হ্যাঁ, তার যার যা সেখান থেকে ভালো আছি, মানে চলে যাচ্ছে আমাদের। সোশ্যাল মিডিয়ায় যারা চলে এই জিনিসটা তো যারা ভিডিও করে তোমরা তারা সেটা ভালো করেই জানো, যে টিকটকার করুক আর শর্ট ভিডিও করুক, যে কমেডি ভিডিও বানাক, একটা জিনিস সবাই জানে যারা করে, এই সোশ্যাল মিডিয়ায় অনেকেই এখন অ্যাক্টিভ, অনেকেই ভিডিও করে, যাদের টাকা পয়সার অভাব নেই তারাও করে, কেউ শখে করে, কেউ পেশায় করে, যে যেখানেই করুক। একটা ড্রেস একবার ভিডিওতে মানে করা হয়ে গেলে নেক্সট টাইম সে ভিডিওটা আর পরা যায় না। না, তো আমরাও সেরকম একটা ড্রেস পরে যদি মনে করো কালকে অনুষ্ঠান বাড়িতে গেলাম, ওই জায়গাটায় গেলাম, ভিডিওটা কালকে করা হয়ে গেল, আজকে কিন্তু ওই শাড়ি পরা যাবে না, অন্য একটা দরকার। তো এই করতে করতে আমার যে মানুষের শাড়ি পরার ছিল না, সেই মানুষ এখন অনলাইন থেকে আমার পার ডে মনে হয় সপ্তাহে 2টো ড্রেস আসে। আমার দিদির কালিদির হোটেল বললে আমার দিদির মেয়ে একদিকে দিতে থাকে, আমি একদিকে দিতে মানে থাকি। এখন যদি উর্মিলার মিষ্টি বলে যদি কারোর অর্ডার দেয় ফ্লিপকার্টে, মেশো, ওরা জিজ্ঞাসা করে না, ওরা ডাইরেক্ট দরজার সামনে চলে আমার আসে। তো শুধু একটা ফোন করবে মিশোর থেকে পার্সেল আসলে, যে বাড়ি না বাড়ি না দোকানে, একটার পরেই ফোন করবে, বাড়ি না দোকানে। আমি মেয়ে ধরলে, ও মা কোন গলিতে, আমি বলছি, বল বাড়ি, গেটের সামনে গিয়ে পার্সেল দিয়ে আসবে। যদি এমনও দিদি গেছে যে আমি ঘুরতে গেছি, দাদা আমি বাড়ি নেই, পার্সেলটা রেখে আসো, আমি তোমার অনলাইনে পে করে দিচ্ছি। ঠিক আছে দিদি দিও। আবার দেখা যাচ্ছে মনে নেই, ভুলে গেছি, সন্ধ্যাবেলা দিদি টাকাটা কি দিয়েছো? এরকমও আমি করি, কারণ এরকম একটা বিশ্বাস হয়ে গেছে, জানে যে এরা উর্মিলাও ভয়তে অনেক সময় পার্সেলের ফোন করলে বলে, দাঁড়াও দাঁড়াও, দূরে দাঁড়াও, আমি আসছি। চুরি করে ওর ভাইকে দিয়ে নিয়ে এসে সেরি রাখে। আমি পরে ঘাট থেকে দেখতে, বকানা দাও আর কি। হ্যাঁ, এই কোথায় কখন নিলি রে, এটা কবে নিলি? ওমা অনেক দিন নিয়েছিলাম। আমি কোনো দিন আমার মেয়েকে কিছু বলি না, ও যা খুশি নেক, যা খুশি। আমি জানি ও যেটা নিচ্ছে ওর দরকারের জিনিস, ও তো বাজে। ও যদি চায় আমার ডয়ারেতে প্রচুর পয়সা নিতে পারে, কিন্তু ও তো নেয় না। ওর একটা স্ক্যানার আছে, হয়তো ওই রুটিন নেওয়ার সময় কিছু পয়সা ঢোকে, তাই দিয়েই আবার আমার শখের জিনিস কিনে দেবে, ওর বাবার শখের জিনিস কিনে দেবে, ওর বুনজিদের যার যা দরকার টুকিটাকি ও পূরণ করে। কিছু, ও মা তুমি কিছু খাবা, দাঁড়াও নিয়ে আসছি, এরকম। তা এবার একটু অতীত জীবনে ফিরে যাবো। একদম। কালিদি, তুমি কি দোকান বিয়ের পরে খুলেছো না বিয়ের আগে? আমার তখন 3টে সন্তান হয়ে গেছে। তারপরে দোকান খুলেছো? আমি যখন দোকান খুলেছি আমার বয়স তখন 22 বছর। 22 বছরে 3টে সন্তান হয়ে গেছে। সেটাই আমি জিজ্ঞেস করতে 21 চাই, বছরে। বিয়ে কবে হয়েছে? বিয়ে হয়েছে তখন আমার বয়স 14 বছর, এর বয়স তখন 2 বছর। আচ্ছা, আর মিষ্টিদির বিয়ে হয়েছে কবে? আমার বিয়ে হচ্ছে ওই একই 14। আমাদের খুব ছোটবেলাতে বিয়ে হয়ে গেছে। তো দুই জিজুর বাড়ি কি চাঁদপাড়াতেই? হ্যাঁ, না দিদির বাড়িতে তো আমার বাড়ি ছিল স্বরূপনগর থানা, বিতারি অঞ্চল, গ্রামের নাম গোয়ালবাতান। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সেখান থেকে চাঁদপাড়ায় চলে আসা কি মানে? চাঁদপাড়ায় চলে আসা বলতেই আমার বাবা চলে এসেছিল। আমার বাবার বাড়িও এখানে ছিল না, বাপের বাড়ি ছিল ডুমো বলে, ডুমোর বাঙড়ছে না তো, ডুমোর বাঙড়ে বাবা চলে আসলো। তারপরে এবার চাঁদপাড়ার থেকে আমাদের বিথারি যাওয়া আসা করতে করতে আমার হাজব্যান্ডের একটু শরীর খারাপ হয়েছিল, সেই ডাক্তার দেখাতে এইখানে আসা হতো এক সময়। মানে এই যাওয়া আসা করতে করতে টানা পড়েনে এইখানেই। তারপরে অসুখটা আস্তে আস্তে বাড়তে লাগলো। এবার তারপরে একটা দোকান পেলাম, সেই দোকানটা করতে করতে তার মধ্যে দিয়ে জীবনে অনেক কিছু ঘটনা থাকে। যাক, মাছ পাততে আগে প্রথমে রুটি আর চা বেচতাম, তারপরে 1 টাকা পিস রুটি। 1 টাকা পিস রুটি, এরম বাটি এক বাটি এটা হচ্ছে 2003 3-4 4 2004-এ। তারপর 2007 না 8-এ মনে হয় 3 নম্বর স্টেশন হলো, তখন ওই সাইডে দোকানটা ছিল। তখন দোকানগুলো ভেঙে দিল, আমার কি কান্না! তখন মনে হচ্ছে কি আকাশ ভেঙে আমার মাথায় পড়ছে। মানে তখন কি জীবিকা বলতে ওইটাই? ওইটাই মানে ওই রোজগার ছাড়া আমাদের রোজগার নেই। তারপরে যাক কিছু করছি, মেয়েরা ভালো আছে, খেতি দিতে পারছি। তারপরে এখন এই পাশে যে দোকানটা দেখছো, ওইখানে খুব বাগান ছিল, একটা গর্ত ছিল, একটু একটু করে জায়গাটা তৈরি করে তারপর 2013 থেকে এই 8-9 থেকে না ভাত শুরু করি, 7-8 থেকে। তারপরে সোশ্যাল মিডিয়া, তারপরে তারপরে
তো সেই জায়গা থেকে বলতে হবে যে তোমাদের দুজনই হাজব্যান্ড অর্থাৎ আমাদের জিজুরা কিন্তু বেশ সাপোর্টিভ, মানে তারা সাপোর্ট, মেন্টাল সাপোর্টটা পিছন থেকে দিয়েছে। আমরা তাদেরকে কখনো সোশ্যাল মিডিয়াতে দেখিনি, আমরা চিনিও না সেইভাবে, কিন্তু তারা মেন্টাল সাপোর্টটা দিয়েছে বা হয়তো বলেছে পাশে আছি। প্রথমে দিতে চাইনি তো, প্রথমে চাইনি যে আমাদের বউ ঘর বাইরে এসে দোকানদারি করুক, তাই নিয়ে অনেক ঝামেলাও করেছিল। কিন্তু আমি একবার যে কাজটা করি আমি মন দিয়েই করি, ভালোবেসে করি। তা যাক, তখন করলাম। তখন আমি যখন প্রথমে শুরু করেছিলাম তখন আমি আমার বাবা, ভাই, বোন সবাইকে নিয়ে করতাম। তো এক সময় যখন পুরো লোকের দোকানে দোকানে চা দিয়ে বেড়াতাম। আমার পড়া স্কুলে যেতে বলতো, দূর স্কুলে যে কী হবে, টেনে টুনে মানে 5 পাস করতে আমার 3 বার ভর্তি করতে হয়েছে। এটা সব থেকে লেটেস্ট। আমার বলতে বাধা নেই, আমি যেটা পারি না আমি সব দিনই ভিডিও করতে লাগু হয়েছে। আমি ভাই তুমি ইংলিশে হিন্দিতে না বলে আমার বাংলায় জিজ্ঞাসা করো, মানুষ পড়াশোনাটা বাংলায়, আমি মানে তোমাকে এখান থেকে পুরো বৃন্দাবন ঘুরিয়ে নিয়ে আসবো, কিন্তু তুমি ইংলিশে আমাকে কোনো করো না আর হিন্দিতে কথা বলো না। হিন্দি আমি বুঝতে পারবো, আমি বলতে পারবো না। না তবে সত্যি কথা বলতে মিষ্টির দিকে স্যালুট এবং তোমার প্রতি সম্মান আমার আরও বাড়লো, তার কারণ এইভাবে না ফ্র্যাঙ্কলি কেউ বলে না যে আমি যেটা পারি না, সত্যি আমি সেটা পারি না। অবশ্যই অবশ্যই যাতে আমার নেক্সট টাইম গিয়ে যেন আমি এটা কেন বলি, আমি সবসময় বলি যে আমি দেখো আমি পড়াশোনা বেশি শিখিনি, কিন্তু কোথাও নিয়ে গেলে আমি চলে আসতে পারবো। আমি বাংলা পড়তে পারি, বাংলা দেখে দেখে আমি সব, আমার ভাই বলে দি তুই পড়তে পারি, আমি বাংলা পড়তে পারি, বাংলা লিখতে পারি, কিন্তু আমি পড়াশোনা শিখিনি। একদমই তাই। আর বাংলা পড়তে পারি, বাংলা লিখতে পারি, এটা সবচেয়ে গর্বের বিষয়। বাংলাটা আর দরকার হয় এবার এইটুকুনিতেই চলে আসতে পারে। বর্তমান দিনে অনেক অনেক ছোট ছোট বাচ্চাদেরকে আমরা দেখেছি কলকাতার দিকে বা শহরের দিকে যদি আমরা দেখি, সেক্ষেত্রে ইংলিশ মিডিয়ামে পড়ে সেই বাচ্চাটা বাংলা বলতেই পারে না। তো আমার মনে হয় বাঙালি হয়ে এটা লজ্জার যে সেই বাচ্চাটা। আমি বাংলা যেমন বাংলা পড়তে পারি, বাংলা লিখতেও পারি, সব বলছি না পারি, চলার মতন পারি। আমি মানুষের সঙ্গে মিশতেও পারি, আবার মানুষের সঙ্গে দূরত্বটাও বুঝি। যে আমার না এই মেমোরিটা অনেক মানে গভীর, যে ওই মানুষটা কি বলছে আমি বুঝতে পারি যে সে আমার সঙ্গে মিশতে চাইছে না মিশতে চাইনি, কাকে কতটা জায়গা। কিন্তু আমি বোকা, আমি ভালোবেসে তাকে সব দিয়ে দেয়, সে আমি ধরে বুঝতে পারি, তার কাছ থেকে সরিয়ে আসার চেষ্টা করি। মানে এরকম, মানে ভদ্রলোকদের সঙ্গে মিশতেও পারি, আবার তাদের দূরেও সরিয়ে রাখতে পারি, আবার মানুষ যেখানে যেমন তখন সেখানে তেমন চলাতে পারি। তো মানে তোমাদের হাজবেন্ডদের এখন আর কোনো সমস্যা নেই? না, এখন কোনো সমস্যা নেই। এখন আমার জামাইবুও কোনো ব্যাপার না। আর আমার হাজবেন্ডের বর্তমানে একটু খুশি হয় যে পয়সা ইনকাম না। আমি 2 একশো রাগ করে বলি, ধুর আমি আর দিদির দোকানে যাবো না, আমার কষ্ট হয়ে যায়, বাড়ি এসে রান্নাবান্না করতে হয়, এই সংসারে কাজ করতে হয়, আমার কষ্ট হয়ে যায়, আমার দোকানে করছে কি না গেলে 2 একশো আমরা মানে রেগে গেলে তুই তো আমারই করেই কথা বলি, না গেলে তোর ফেস ভ্যালু হতো না। হ্যাঁ, তোরে যে তুই টাকা ইনকাম করে কি করবি, এই যে লোকে গেলে যে যেখানেই যাবো তোর ছবি তুলতেই মানুষ ব্যস্ত, ধুর তোর সাথে মানুষ বেরোয় নাকি। আচ্ছা, তো ফেস ভ্যালুর কথা যখন বললে, তাহলে এবার আমি বলি, তোমাদের কি মনে হয় তোমাদের কতটা ফেস ভ্যালু? জিরো। আমাদের জিরো তো অবশ্যই নয়, একটা জিরো তো অবশ্যই। মানুষের কাছে কোনো শোনো, নিজের ফেস ভ্যালু নিজে বলা যায় না। তুমি কেমন, তুমি কি নিজে বলবে আমি খুব ভালো? এই যে আমি বললাম যে আমি 5 পাস করতে 3 বার স্কুলে ভর্তি হয়েছি, তা আমি যদি না বলতাম তোমরা জানতে না? সেটা অবশ্যই জানতাম, সে কারণে বললাম যে তোমার প্রতি সম্মানটা আরো বাড়লো, যে কারণ আমি যেটুকুনি করে এসেছি লেখাপড়া সেটুকুনি আমি চলতে পারবো মানুষের সাথে। তোমরা তো এত সোশ্যাল মিডিয়া ভিডিও দেখো, তোমরা কি বলতে পারো মিষ্টি দিয়ে কথাবার্তা খারাপ বা পড়াশোনা জানে না বলে মিষ্টি দিয়ে লোকের সাথে খারাপ ব্যবহার করে? আমি মনে করি যারা বেশি শিক্ষিত হয়ে যায় তাদের কথাবার্তা আরো বেশি খারাপ হয়ে যায়। ওই জন্যই বলে যে কোনো জিনিস একদমই তাই। তার কারণ ওই একজন রিকশাওয়ালা বলছে কোথায় যাবেন বাবু, আর সেই কোট প্যান্ট পরা লোকটা বলছে চল অমুক জায়গায় যেতে হবে। এইগুলো এটা শিক্ষার পরিচয়। তাহলে আমি কি করতে পড়াশোনা? বাস্তবে এটা হয়, কি করতে যে আমরা যেটা তুলে ধরি সেটা কিন্তু বাস্তবে হয়। আমরা ভাবি যে এটা হয় না, কিন্তু অ্যাকচুয়ালি এরকম ঘটনা ঘটেই। যেমন আমি দেখেছি রাস্তাতে চলতে গেলে আমরা বাজারে যাই, এই ভ্যান দাঁড়াও, এই টোটো দাঁড়াও, আরে দাদা দাঁড়ান একটু, কি টোটোওয়ালা ভাই দাঁড়া, এটা কিন্তু বলে। কিন্তু না, ভ্যান চালাতো, তা আমার বাবা বাড়ি গিয়ে গল্প করছে, আমি রান্না করছি, বাবা গল্প করছে, তখন আমার বাবা কষ্ট করতো যদি ভ্যান চালাতো। বাবা বলছে যে আজকে একজন যাচ্ছে, তা সুমি বিউটির পার্লারের পাশ দিয়ে যাচ্ছে, তা আমাকে ডাকছে এ ভ্যান। তা আমি ভ্যানটার ওখানে দাঁড় করে আমি নেমে চলে গেছি। আজ কি তুমি নেমে চলে গেছো? ভ্যানকে ডেকেছে, আমাকে তো ডাকেনি। আমাকে তো ডাকেনি, ভ্যানকে ডেকেছে। আমার বাবা খুব গল্প বলতো, আর তার মধ্যে দিয়ে এরকম বলতো ভ্যান করছে, তা আমি ভ্যান দিয়েছি, আমি কেন যাব? যে কোনো একটা, এই জন্য বলি মানুষকে একটা সম্মান দেওয়া উচিত। আর পেশা তো কারোর লজ্জা হতে পারে না, সেটা করে সে খায়, তার রুজি রুটি চলে।
তো সেটা নিয়ে তাকে ডাকা তাদের না হলেও কিন্তু আমরা চলি না, আমাদের তাদের যেমন আমাদের দরকার, আমাদেরও কিন্তু তাদের দরকার। কেননা তারা না হলে আমরা এক পা চলতে পারবো না। এখন মানুষ এত স্বাধীন হয়ে গেছি, আমরা কিন্তু আগে আমার বাড়ি ডুমো গ্রামে বাপের বাড়ি ছিল, হেঁটে যাওয়া আসা করতাম। এখন কিন্তু আমরা চাঁদপাড়া বাজারে কেন রুটি কারখানার মোড়ে যেতে গেলেও আমরা একটা টোটো ডাকি কিংবা একটা ভ্যানে উঠি। মানুষ ওদের ছাড়া আমরা চলি না। আমাদের কাছ থেকে ওরা পয়সা ইনকাম করছে, আমরা সুখটাও তো তাদের কাছ থেকে নিচ্ছি না। তো এরকম মানুষের ছাড়া চলতে পারে না। তো মানুষ মানুষের এই সম্মানটাই দিন শেষে প্রয়োজন। তো সম্মান বহু জায়গা থেকে সম্মান পেয়েছো, সবচেয়ে স্মরণীয় ঘটনা কি জানতে চাইবো? মানে এই সম্মান পাওয়ার দিক থেকে বা সোশ্যাল মিডিয়া আসার পরে একটা বিশাল স্মরণীয় ঘটনা যেটা তোমাদের সঙ্গে হয়েছে, যেটা সোশ্যাল মিডিয়া না আসলে হতো না। সোশ্যাল মিডিয়ায় না হলে আসলে হতো না, হলো সব থেকে আমার ভালো লাগে যে মানুষ যদি আজকে সোশ্যাল মিডিয়ায় না ঢুকলে মানুষের যে এত ভালোবাসা, দূর থেকে মানুষ মানে ফোন করে মিষ্টি দি তুমি আমার দিদির মতন, দিদিকে, এই ভালোবাসাটা মনে হয় পাওয়া হতো না। নিজের বোনের তো ভালোবাসাটা আছেই সবার মধ্যে, আমরা 4 ভাই বোন, তো তার মধ্যেও যে আমাদের এত ভাই বোন আছে বা এত কাকিমা কাকুরা আছে যে এত ভালোবাসে, মানে আমি যে তার ছোট, কেউ এসে এরকম হাত জোর করে যখন নমস্কার দিতে যায় আমার নিজের কাছে, আমি মানে তার সামনে আমি হাত জড়িয়ে জোড় করে চুমু খায়, এরকম জড়িয়ে চুমু খায়, মানে সত্যি তখন হয়তো নিজেরাই কেমন লাগে, কিন্তু খুব ভালো লাগে যে মানুষ আমাদেরকে ভালোবাসে। এই ভালোবাসাটা হয়তো পাওয়া হতো না। আমি মনে করি এইটাই আমাদের কাছে সব থেকে স্মরণীয় ব্যাপার, যে মানুষের কাছে এই ভালোবাসাটা, এটা কয়জন পায়। আচ্ছা, তোমাদের কি মনে হয় যে সোশ্যাল মিডিয়ার খারাপ দিক কি আছে? খারাপ দিকটা যদি বলো, খারাপ দিক যদি কেউ ব্যবহার করে তাহলে সে খারাপ দিকটাই যাবে। তা আমি যদি ভালো দিকটা নিয়ে যাই তো আমি ভালো দিকটাই আমার ভালো লাগবে। খারাপ দিকটা যদি কেউ কারোর মানে আমি যদি আমার নিজের গর্ব আমি নিজে করি, আমি এই আমি সেই, আমার রান্না ছাড়া কেউ করতে পারবে না, হ্যাঁ এইটুকুনি আমি গ্যারান্টিতে বলি যে যত জায়গায় ব্লগাররা ভিডিও করে এনে দেখিয়েছে, মানে সোশ্যাল মিডিয়া আমি দেখেছি, আমার মতন মটন, মানে আমাদের দোকানের মতন মটন রান্না কমই মানুষ পাবে, এটা আমি গর্ব করে বলি। আমরা যেভাবে যত্ন করে রান্না করি এটা কেউ পাবে না। আর তোমাদের রান্নার তো স্টাইল হচ্ছে কাঠের জালে এবং পুরোটাই ঘরোয়া প্রত্যেকটা রান্না। মাছের আইটেম আমাদের পুরো আলাদা আলাদা। এইটা মনে করি যে অনেক হোটেলে দেখেছি তারাই বলে মিষ্টিতে ওই একটা মাছ এনে সব ঝোলে দিয়ে দিচ্ছে, পুরো একদম খিচুড়ি কারবার। তো যেটা তোমাদের ক্ষেত্রে হয় না সেটা আলাদা। এই জিনিসটা আমি গর্ব করি যে এই জিনিসটা আমরা থাকে আছে। আমরা এই জিনিসটা মানুষকে বলি যে তোমরা এই জিনিসটা যে বলো আর আমরা এইভাবে রান্না করতে পারি, এটাই আমাদের কাছে সবথেকে গর্বের ব্যাপার। অনেকে এসে খেতে এসে বলে দিদি অনেক ভাইরাল দোকানে খেলাম, মানে এটা কিন্তু আমি কাউকে ছোট করে বলছি না। দেখুন কাস্টমার এসে বলে দিদি অনেক জায়গায় খেয়েছি, আমরা গেছি দূর দূর যে কোনো জায়গায়, কিন্তু তোমাদের সেই স্বাদটা, কিন্তু তোমাদের এই যে খাওয়ার স্বাদটা আমি কোনো জায়গায় পাইনি। আর তারা তো ভাইরাল হয়ে তাদের তো মানে দিন দিন খাবারটা থাকে, মানে যত বেশি রান্না করবে তো টেস্টটা কমে যায়। তোমাদের জন্য যত পুরনো হচ্ছে খাবারের টেস্টটা থেকে যাচ্ছে। আচ্ছা, আমরা তো নিজেরা খাই এই খাবার, আমরা আজকে 22-23 বছর ধরে খেয়ে বেঁচে আছি। আমার নাতি পুতি জামাই মেয়ে আত্মীয় স্বজন আমার এরির ওপরেই সব, এইটা হলো সবথেকে আলাদা কোনো ইয়ে নাই। 3 বছরের যে নাতনি, সেও কিন্তু আমাদের দোকানের, আমরা যে রান্নাগুলো করি সেই রান্নার ভাতই খাই। আমাকে বলবে রূপা দিদা আমার মাংসের আলুটা দিও, মাছের আলু দিও, আলু ভক্ত। ওর ঠাকুমার বলে এই ঘন ঘন মামার বাড়ি যাস কেন, তুমি কি ঘন ঘন মাংসের আলু নিয়ে আসো? আমার দিদার বাড়ি মাংসের আলু পাওয়া যায়। এই রান্নাগুলোই আমাদের চলে। কারণ এর থেকে বোঝা যায় যে অন্তত ছোট বাড়ির বাচ্চাকে যখন খাওয়ানো হচ্ছে তার মানে রান্নাটা কোনোভাবেই সেক্ষেত্রে লঙ্কার গুঁড়ো টুড়ো মানুষ ভেবে কোনোগুলো ব্যবহার আমরা কোনোদিন লঙ্কার গুঁড়ো ব্যবহার করি না, কোনোদিন আমরা গুঁড়ো মশলা দোকান থেকে কিনে ব্যবহার করি না। যদি মনে হয় আমরা গরম মশলাটা বাড়ি বানাই গোটা কিনে নিয়ে এসে, এবং জিরে ধনে যদি বলো যে এগুলো তরকারিতে যদি দেওয়া হয় আমরা নিজেরা বানিয়ে নিই। আচ্ছা, তোমাদের গল্প তো আমরা এতক্ষণ শুনলাম, তো এবারে আসবো সেই মানুষগুলোর কথায় যারা তোমাদের মতো স্ট্রিট ফুড বিক্রি করে এবং বর্তমানে সোশ্যাল মিডিয়ার দৌলতে তারা লাইমলাইটে এসছে। তো আমি এক একজনের নাম বলবো এবং তাদের সম্পর্কে তোমাদের কি মতামত সেটা জানাবে। তো প্রথমেই যার নাম বলবো সেটা হচ্ছে নন্দিনীদি। দেখো, প্রথম যখন ভিডিও মানে ফুটবলাররা যখন করে প্রথমে, তখন ওর ভিডিওগুলোই দেখতাম, প্রথম আসতো ওর ভিডিওগুলো। আমরা তো আর ওকে পার্সোনালি চিনি না, তুমি তো আমাকে পার্সোনালি চেনো না, তুমি জাস্ট আমার ভিডিওগুলোই দেখেছো। তো পার্সোনালি আমি কেমন সেটা তো তোমরা জানো না। এবার ভিডিওগুলো দেখে দেখতাম যে দিন দিন ব্যবহারগুলো খারাপ হয়ে যাচ্ছে, তখন স্বাভাবিক আমিও ভাববো যে তাই তো নিশ্চয়ই ওরও ব্যবহার খারাপ, ঠিক ঠিক ঠিক। তো এইটা দেখেই সবসময় ভাবতাম, তো ভালো লাগতো যে ব্যবহারটা খারাপ না করে এটা ঠিক করলো না, কী কারণে কি হাত দিয়েছে সেটা যাই না, কিন্তু যখন ওই বয়স্ক মানুষটাকে মারা নিয়ে উঠলো তখনই বেশি একটা উঠলো। তো ওটা নিয়ে আমি ভাবতাম যে এটা ঠিক করিনি। এটা ও আমাদেরও এরকম ব্যবসার ক্ষেত্রে না অনেকে অনেক বেশি কথা বলে, দিদি যদি রেগে যায় আমরা বলি দিদি চুপ কর, কারণ সবাই তো আর সমান না। বা আমি যখন একটা কাস্টমারের পরে একটু মিজাজ দিয়ে কথা বলি, দিদি বলে কী হয়েছে আমি দেখছি, তারা চুপ কর।
মানে এরকম হয়, একজন না একজন আমরা সামলে নিই। এমন না যে প্রত্যেকটা মানুষই ওনাকে বেশি কথা বলবো, কারোর না কারোর ভুল হয়। অনেকে ড্রিঙ্ক করে যায়, তারা এমন কাজ করে যে সহ্য করা যায় না। এটা মানিয়ে নিতে হয়, যেহেতু আমরা ব্যবসাদার তো আমাদের অনেক কিছু সহ্য করতে হয়। কাস্টমার 5টা কাস্টমার 5 রকম কথা বলে। কেউ বলবে এই দাম বেশি কেন, ও বলবে এটা কেন, ওর বলবে দাম খাবার ভালো হয়নি, এ বলবে ভালো হয়েছে, এরকমই হয়। তো এটা দেখে ভালোই লাগতো যে ভিডিও করছে, কিন্তু আস্তে আস্তে যত দিন যাচ্ছে তত দেখি এরকম হচ্ছে। তারপরে যখন আমাদের এখানে ভিডিও করতে আসলো, ওর পরেই আমাদের এখানে আসলো। আসার পরে এই ভিডিও করতে করতে আমার কাছে জিজ্ঞাসা করলো, নন্দিনীকে তুমি চেনো? আমি সত্যি কথা তখন চিনা বলতে কী বলতো, ভিডিও অতটা দেখি না। ওই যে বললাম, ওই যে আমাদের ভিডিও যখন শুরু করলো তারপরের থেকে সোশ্যাল মিডিয়ায় বেশি ভিডিও দেখি, কে কী করছে দেখি, তো সেটাই দেখা হতো। তো তারপরে তো আনছি কি, নন্দিনী কে, নন্দিনী নন্দিনী তো আমি সেরকমভাবে আমি চিনি না, আমার পার্সোনালি আমি চিনি না। তখন বললো কি না আছে নন্দিনীদি এরকম। তাই যদি কেউ থেকে থাকে তাহলে বলো কালীদির হোটেলে এসে আমাদের দোকানের রান্না খেয়ে যেতে, যদি থাকে খেয়ে তখন বলতে পারবে খারাপ না ভালো। ব্যাস তারপরের থেকেই পরের দিনই নিউজে দেখি আমার থাম্বেল লাগিয়ে দিয়ে, নন্দিনীদি থাম্বেল লাগিয়ে ব্যাস নিউজে বলা বলি শুরু গেছে। আমার তো গা কাঁপছে, এইবার মনে হয় আমাকে মানে কিছু একটা ঘটনা ঘটে যাবে। সত্যি কথা এই যে এটা দিদি বলছে বোন আচ্ছা দি আমার কি হবে এবার, দেখ সোশ্যাল মিডিয়ায় মানে খবরে বলছে, মানে খবরে যাওয়া মানে আমার একটা কেমন একটা লাগছে। তখন আমার গা তো কাঁপা শুরু হয়ে গেল প্রথম। তখন আর কমেন্টগুলো আসছে, কেউ ভালো বলছে কেউ খারাপ বলছে। তারপর থেকে ওর অনুজ্ঞ যারা তারা খারাপ বলছে, আমাদের যারা ভালোবাসে আমাদেরকে ভালো বলছে। যে ব্লগারের ভিডিও দেখে হলো, ব্লগার সকাল রাত্রিবেলায় ফোন করলো, দিদি তোমার ভিডিও তো ভাইরাল হয়ে গেছে, তোমাদের দোকানের ভিডিও ভাইরাল হয়ে গেল। ব্যাস তা আমি তখনও বুঝতে পারিনি যে ভাইরালটা কি বা কিভাবে হলো, শুধু জানি যে ভিডিওটা অনেকের কাছে পৌঁছেছে। এই একটা দুটো করতে, এইবার দেখি ব্লগাররা আসতেই আছে, ভিড় বাড়ছে। তো সেই হিসাবে আমি বলবো না, কিন্তু পার্সোনালি যখন ওর সাথে আমার দেখা হলো, মানে একটু কি বলবো অহংকারটা আছে, একটু মুডি আছে। মানে মানুষকে আমরা যেরকম, আমি তো তার সাথে যে ও যেরকম আমাদেরকে বলেছে আমিও বলেছি, তবুও পার্সোনালি দেখা হলে কেমন আছো ভালো আছো, কিন্তু একটু মুডি আছে ওর। অতটা আমি মনে হয় একটা ব্যবসা ক্ষেত্রে ওইভাবে থাকলে চলবে না, আমার পার্সোনালি যেটা। আচ্ছা, আর আরেকজনের নাম যেটা বলবো সেটাও তোমাদের কাছে কন্ট্রোভার্সিয়াল, সেটা হচ্ছে স্মার্ট গ্র্যাজুয়েট চালা। ওর ব্যাপারটা কেমন হয়েছে, প্রথমে ওর মতন করে ভাইরাল হয়েছে। ওর আমাদের খাবার বিক্রিও করে না আমাদের মতন, ওর বলতে পারবো না। তো ওর মতন ও ভাইরাল হয়েছে, ওর মতন ও চায় করতো। আমাদের সাথে যখন ফার্স্ট এক জায়গায় গিয়ে ইনভাইট করলো, ওর সাথে দেখা হলো, খুব ভালো সম্পর্ক, খুবই ভালো সম্পর্ক। কিন্তু ও যখন ওই চার দোকানটা দিল তখন আমাদেরকে ইনভাইট করেছিল, বছরের প্রথম দিন সবাই যেন একটা বাড়িতে থাকে, সেই কারণে যেতে পারিনি বলে তারপর থেকে ওর ভিতরে একটা রাগ ছিল। আচ্ছা, তা ও অনেক কিছু বলেছে, আমরা ও যতটা বলেছে তার 1 ইঞ্চি আমরা বলিনি, আমরা কোনো কথার উত্তর দেইনি। আমার দাদার সাথে দাদা ও তো তোমার দোকানে এসেছিল? না তখনও আসেনি। আচ্ছা আচ্ছা, তখনও আসেনি, ও ফোনে নিমন্ত্রণ করেছিল আমাদেরকে। তো আমরা যে রাগে পড়ে যাইনি তা না, আমরা কোনো ক্ষেত্রে যেতে পারিনি। তো সেই হিসাবে ও মানে আমাদের প্রতি রাগ করে অনেক কিছু বলেছে। তারপরে আমার দাদা ভিডিও করে, আমার দাদাও 2-1টা ভিডিও করেছে, দাদাকেও দেখি আমাদেরকে নিয়ে দাদাকে গালায়। দাদাকেও তখন বুঝালাম, দেখ দাদা তুই ভিডিও করা তোকে বলা না, ও কালীদি মিষ্টি দিকে চেনে, আমাদের কি বলছে তো আমাদের ভাই। ব্যাস এই করে করে আস্তে আস্তে তারপরে জিনিসটাকে মিটিয়ে নিলাম বলতে কি দেখো ও ওরা বলে, আমরা বলি না। তারপরে যখন ওই কল্যাণী গেলাম, কল্যাণী আইটি ঠাকুর দেখতে গেলাম, তো আমি এরকম আমরা দিদি বললো যে দেখ আমরা এতটা খারাপ না যে একটা চাঁদ মানে দোকানে ওখানে এসে কল্যাণী স্টেশনে এসে ওর কাঁচরাপাড়া স্টেশনে নামলাম, এসে ওর দোকানে যাব না, পাশ দিয়ে ঘুরে যাব। অনেকে তো দেখি এপাশে তো এপাশে ভিডিও করছে, দেখো আমি আসলাম ওর দোকানে, এই ব্যাপারটা আমি করব না। গন্ডগোল হয়েছে, হতেই পারে, মানুষের মধ্যে মানুষ গন্ডগোল হতেই পারে। তো দোকানে ওর কাঁচরাপাড়া যখন নেমেছে ওর দোকানে আমরা যাব। তো দিদিকে ফোন করলো, মানে চার দোকানে গেলাম, ও সঙ্গে সঙ্গে ফোন করলো, বললো যে দিদি ও তখন যে এত ভালো ব্যবহার, সত্যি আমি মনে করি যে বলে না দুষ্টু মানুষের মিষ্টি হাসি, মিষ্টি কথা তো সেম, কিন্তু ও যতটা ভালো হয়তো সোশ্যাল মিডিয়ায় কী কারণে বলা যায় না, কিন্তু ওর ব্যবহার যথেষ্ট ভালো। ও যেটা দেখায়, ওর পয়সা কড়ি সব কিছুই ওর আছে, মানে বাড়ি ঘরদোর, ওর স্ট্যাটাস সত্যি আলাদা। ও মানুষের হিসেবেও ভালো, একটু মানে মানে কথাই মানে কি বলবো,
মানে আবেগে ভাসে। মানে কথা যখন বলে তখন ফ্লোতে বলে ফেলে। বলি ফেলে আর ওটা আবেগে ভাসে। জানি না ভাইরাল হওয়ার জন্য ওকে কি, কিন্তু আমাদের ব্যক্তিগত হিসেবে মানুষ হিসেবে ভালো, অন্য মানুষের থেকে তো ভালো। অন্য মানুষের যেমন ফাটাই বেশি, ভাড়ে কিন্তু ঠং ঠং করে, এর ভাড়ে ঢপঢপ করে, যে ভাড়ে যেন ভর্তি থাকলেই ঢপঢপ করে আর মুখি বলে, আর অন্য মানুষের ভাড়ে ঠং ঠং করে, মুখি ঢপঢপ করে, এরকম না। বুঝি না আমরা কী কথা বলছি, কার কথা বলছি। আমার বলতে আমার দ্বিধা নেই, আমি বলি দেই মুখের ওপরে ফটফট করে। কোনো ব্লগার যদি আমার সঙ্গে যদি খারাপ ব্যবহার করে, আমি তার মুখের ওপর যতক্ষণ না বলবো ততক্ষণ কিন্তু আমার রাগ যায় না, একদম আমি বলেই দেবো। তাই তুমি আমার যা বলবা বলো। ব্লগার আসতো এই এর থেকে, ওরকম কি একটা ভিডিও করেছে, আমার শরীর ভালো না, আমার ভিডিও করতে, আমি সেদিনকে মাজায় ব্যথা, আমি বসে আছি রুটি করে, রাত তখন 10টা বাজে, রাত 10টার সময় কোন মানুষ ভিডিও করতে যায়? তাও গেছে, তাও ভিডিও করেছে। আমি তখন বলছি না দিদি এত দূর থেকে এসে ভিডিও করতে, বলছে না ওর আসলে শরীরটা ভালো না, ও আমি বলেছি যে শরীরটা ভালো না ওর হচ্ছে। তাও আমি দিদির বলছি দিদি এত দূরের থেকে এসছে, অনেক দূর থেকে এসেছিলো ও আর আমাদের চাঁদপাড়ার একজন, তো ভিডিও করতে, তো ও মা সেই ভিডিও নিয়ে আরেকজনের কাছে গিয়ে দেখি এইসব লাগালাগি। তো এইসব ব্লগারদের আমি তারপর থেকে কী বলতো মন থেকে তো তাদের চ্যানেলে কথা বলা আসে না, কিন্তু এখনও আমাদের চাঁদপাড়ায় আমাদের আশেপাশের রেগুলারই কিন্তু 5-6টা মোবাইল কিন্তু অলরেডি সবসময় থাকে দুবেলা। আমি কিন্তু বিরক্ত বোধ হয় না। আমরা সন্ধ্যেবেলা রুটি করবে সব দেখো লাইভে বসিয়ে দেবে, খারাপ হয়, মানে সবাই থাকে, 5 রকম কথা হয়, আনন্দ হয়, সবাই ভাই দিদি করে বলে, আসলে পরে আমাদের ভালো লাগে। ওই যে বলছো না বিরক্ত হওয়া, বিরক্তর থেকে আমাদের ভালো লাগে বেশি, যে সবাই মিলে একসঙ্গে বন্ধুত্বর মতন চলাফেরা। এই আজকে ভিডিও করে এটা করবো, তোরা আয় ভিডিও করবি। ওরা বললো কালি দিয়ে আসছি, কালকে যেরকম চকলেট, এই আমি এই চকলেট দেবো না, বড়ো চকলেট দিবি। এই গোলাপ ফুল নিয়ে এসিস, কালিদির জন্য গোলাপ ফুল দিদি বলি ডেকে মুগ লাঠি নিয়ে তাড়ানো, এসবগুলো আমাদের খুব ভালো লাগে। আমাদের কোনো, আমি আসলে মানুষ প্রিয়, আমার মানুষ সবসময় ভালো লাগে, আর ভগবান হয়তো মিলিয়ে দিয়েছে, তাই মিলিয়ে দিয়েছে, আমি সেটা বলতে চাইছিলাম, সে কারণে ভগবান মিলিয়ে দিয়েছে। আচ্ছা, এবারে যার নাম বলবো তিনি হচ্ছেন খুবই রিসেন্ট, আমরা তাকে দেখেছি, রাজুদার পকেট পরোটা। রাজুদার সাথে আমার কোনো পরিচয়ই নেই। দেখেছো তো সোশ্যাল দেখেছি সোশ্যাল মিডিয়ায়, শুধু ওনার ওই মানে ডায়লগটাই চলে, ডায়লগটাই দেখা হয়। আদার্স ওনাদের সাথে একবার, আমি বলবো না যে দেখা হয়নি, একদিন দেখা হয়েছিল মানে গ্র্যাজুয়েটের বাড়িতে। না না আমেরিকান ভাইয়ের ওখানে, না আমেরিকান ভাইয়ের দেখা হয়েছিল, কিন্তু আমাদের সাথে কথা বলেনি। আর এতটাও আমি নিজেকে ছোট মনে করব না যে কেউ যদি সবাই, আমরা যত দেখো সোশ্যাল মিডিয়ায় সবার, নন্দিনীও আগে উঠেছে, তারপর আমরা উঠেছি, এবার তোমার ভিডিও যদি আমি প্রথমে দেখে থাকি, তুমি তো রিসেলে এসেছো, তাহলে তোমাকে আমার উপজে জিজ্ঞাসা করা উচিত তুমি তো কয়দিন উঠেছো, তো তুমি যখন ভিডিও উঠেছো তখন তুমি আমাদেরকে চেনা দরকার। আমি যদি উঠে বলি, এখন যদি উঠে বলি যে না আমি নন্দিনীকে চিনি না, ওর ভিডিও আমি দেখিনি বা এর ভিডিও আমি দেখিনি, এটা বললে কিন্তু অন্যায় হবে। এখন সবার ভিডিও কিন্তু দেখা হয়। তো উনি আমাদের সাথে দেখলাম পাশ দিয়ে হেঁটে গেল, কোনো কথা বললো না। এই জায়গাটায় উনি দেখি ভিডিও করছে, আমরা কেউ ওনার সাথে পরিচয় করা হয়নি। আমরা আমাদের সঙ্গে দুবার দেখা হয়েছে, আর একবার গেলাম গ্র্যাজুয়েটের ওখানে গিয়ে দেখা হয়েছিল ওনার মেয়ের বার্থডেতে গিয়ে, তো ওরকম কথা বলছে না। লাস্টে যখন খেতে বসেছি চোখে চোখ পড়ে গেছে, ব্যাস এইটুকানি, শুধু ঘাড় নাড়ানো। মানে সোশ্যাল মিডিয়ায় তোমাদের মিষ্টি দিয়ে হচ্ছে ছোট হলো, কিন্তু আমি কিন্তু অনেকেরই, হয়তো কিছু মানুষের, যেমন আমাদের তারামা, অরুণদা, উজ্জ্বলদা, এদের জানি না যে সমবয়সী হব কিনা, কিন্তু আমি মনে করি ওনাদের থেকে আমি ছোট। হ্যাঁ, তা আমি ওনাদেরকে দাদা বলি, উনি আমাদের দিদি বলে। তা আমার উচিত কিন্তু কোথাও গেলে যাওয়ার পরে ওদের সঙ্গে আগে কথা বলা উচিত। হ্যাঁ, আমরা এটা করি, কিন্তু ছোট বড় অনেক আছে যারা ভাইরাল হয়েছে, এসে পাই প্রণাম করে যে দিদি ভালো আছো। আবার অনেক ছোট ছোট মেয়েরা যারা ভাইরাল হয়েছে, তারা দেখে 3 দিন আমরা একসঙ্গে থাকলাম, তারা আমাদের কাছে ভালো মন্দ জিজ্ঞাসা করতে পারলো না। আমাদের কি উচিত ছিল ভাই যে আমি তার কাছে জিজ্ঞাসা করবো যে বুনু তুমি কেমন আছো? সেটা তো ঠিক না। তুমি আগে সেইখানে পৌঁছাইছো, তুমি ছোট মানুষ, তুমি আমাদেরকে জিজ্ঞাসা করবা। এ কথাটাও কেন বললাম না, আমি একটা কথা, আমি সত্যি কথা আমি মুখের ওপর বলি দে, সেটাও আমি সবার সামনে বলেছি যে আমাদের সঙ্গে কথা বলে না, আমি তার সঙ্গে কথা বলতে ইচ্ছা না। আমি ভাইরাল কিনা আমি জানি না, আমার দর্শক আমাকে ভাইরাল করেছে, লোককে চিনিয়েছে। আমি নিজেকে চিনাতে পারি না। সে ছোট হয়ে আমার সঙ্গে কথা বলে আমি কথা বলবো, আমি তাকে চিনি না। তেমন রাজুর সঙ্গে দুবার দেখা হয়েছে, আমাদেরকে পাত্তা দিল না। ঠিক আছে ভাই, তুমি তোমার মতন ব্যবসা নিয়ে থাকো, আমি আমাদের মতন থাকি। আমি নিজেকে বড় মনে করবো, তুমি যেমন তোমার নিজেকে বড় মনে করো, আমি বড় মনে করবো। তা কথা বলিনি, ওই খাওয়া বললো না, যে সময় আমি ওই নেমে আসছি এক জায়গার থেকে, তখন আমার দিকে তাকিয়ে পড়েছে, কিন্তু তাও আমার মনে হলো যে না, আমার চোখ পড়েছে, আমি মাথাটা করে চলে আসলাম, যে আমার দিক থেকে আমি
আমি আমার দিকটা হ্যাঁ বজায় রাখবো। বজায় রেখে আসলাম, কিন্তু আমি তোমার সেদিন তোমার সঙ্গে প্রীত করতে যাব না। আচ্ছা, রাজুদার সম্পর্কে বলতে গিয়ে তুমি আমেরিকান দাদার কথা বললে, আমি দুজনের নাম একসঙ্গে বলবো, আমেরিকান দাদা এবং উজ্জ্বলদার বিয়ে। হ্যাঁ। এই দুজনের সম্পর্কে কি বলবে? হ্যাঁ, আমাদের ও ভাই বোনের সম্পর্ক, ওটা কিন্তু কোনো কথা হবে না বস। একদম ভাই রিসেন্ট অ্যাক্সিডেন্ট করেছে, আমি এক ভাব ফোন করে যাচ্ছি, আমার কাছে যে ওনার পার্সোনাল নাম্বারটা আছে আমি মাথায় নেই, কিন্তু দোকানের নাম্বারটা বন্ধ, আমি কথাই বলতে পারছি না। ভাই ভাববে যে কি দিদি আমাকে ফোন করলো না, ভাই এটা ভাববেই তা ভাই যে ভাইয়ের বিয়েতে নেমন্তন্ন করে? একদম প্রথম তো ভাই আমাদেরকেই নেমন্তন্ন করে গেছে। আচ্ছা, এইটা কখন থেকে উঠলো, এই যে একজনের কাছে যাওয়া, আমরা প্রথম অরুণদার কাছে গেছিলাম, প্রথম অরুণদার কাছে গেছি, দেখা করেছি, ওইখান থেকে শুরু হলো এ ওর কাছে যাওয়া, ওর কাছে যাওয়া। আর ভাই কিন্তু প্রথমেই সবাইকে নেমন্তন্ন করে বিয়েতে ডেকেছিল সব মানুষকে, সেখান থেকে সব শুরু। আলাদা সম্পর্ক আমরা আর সত্যি আমাদের ভাই বোনের মতন সম্পর্ক ভাইয়ের সঙ্গে। আমাদের একসাথে সব ফটো বাঁধানো গুলো আছে। উজ্জ্বলদার বিরিয়ানির সঙ্গে কথা আর হ্যাঁ, আমাদের সাথে উজ্জ্বলদার সঙ্গে তুলনা, উজ্জ্বলদা খুব নরম এরকম মনের দেখো, মানুষ। আমাদের সাথে কাদের কন্টাক্ট বেশি হয়? উজ্জ্বলদা আছে, অরুণদা আছে, দীপঙ্করদা আছে, আর মৌ কচুরি মৌ আছে। আছে। এরা এই এই কটা মানুষ আমরা আর একদম এক। এই কটা মানুষ আমরা যেখানে যাই, এই তোকে বলেছে তো, এই অমুককে বলেছে তো, এই চল। যেরকম কালকে আমাদের একটা ইনভাইট ছিল, আমরা মোড়া একসাথে গেছি, ওদিক থেকে অরুণদারা এসছে, উজ্জ্বলদা দীপঙ্করদা একসাথে গেছে। না, উজ্জ্বলদা ওদের একটা টিম আছে, উজ্জ্বলদারা দেখছি মধ্যমখানে একটা টিম আছে গেছে, আর আর দীপঙ্কর দা আর একটা ইউটিউবারের সঙ্গে গেছে। দীপঙ্কর দা বলতে আমেরিকান দাদা? হ্যাঁ, দীপঙ্কর ভাই, আমার দাদা না ভাই, ও এই একটা বিষয়ে আমাদের সবার আমাদের একটা প্রতি ফ্যামিলির, মানে সব জায়গায় আমাদেরকে গেলে ফোন করে আমাদেরকে খবর নেয় যে কি করছো। আচ্ছা, এই এবার বিষয়ে এবার যেটা বলবো সেটা হচ্ছে যে অরুণদা, তো অরুণদা বা অরুণ কাকু যেই হোক, কোন অরুণদা দুটো অরুণ আছে। এবার এই সেখানেই আমি আসতাম যে দুজন অরুণ আছেন। তো প্রথমে ডেকারসনের অরুণ কাকার কথা শুনি, জয় মাতা আমি যখন ওনার ভিডিও প্রথম দেখা হয়, জয় মাতারা, উনি মানুষ হিসাবে কেমন আমার অত ভিতরে দেখে নিলাম আপনি, কিন্তু সোশ্যাল মিডিয়ায় কেমন সেটা আমার খুব ভালো লাগতো। দিদিকে দেখাতে দিয়ে দেখ ভিডিওটা দেখ, মা ছাড়া কোনো কথা নেই, জয় মাতারা। তো এইটা আমার খুব ভালো লাগে। আর দিদিরও মনে ধরে গেল, মানে আমাদের ভাই বোনের মধ্যে একটা মিল দেখেছি, যাকে আমার পছন্দ তাকে সবার পছন্দ, বা দিদির যেটা পছন্দ আমারও পছন্দ, কিন্তু যাকে মনে করেন আমি পছন্দ করি না, তো না, এমন হয় না যে তুই পছন্দ করি তাকে, আমার কিন্তু পছন্দ হয়, আমাদের কারোরই পছন্দ হবে না সেটা। আমার ভাই বোনের মধ্যে কারোরই তাকে পছন্দ হবে না। তো আমরা বলেছিলাম, যখন আমরা একটা চ্যানেল খুলেছিলাম কালিদির হোটেল যেটা আছে এখানে, হ্যাঁ। আছে, তো আমরা বলেছিলাম এই চ্যানেলে যখন প্রথম ভিডিও যদি বাইরে গিয়ে শ্যুট করি, সেই ভিডিও প্রথম করবো অরুণদার দোকানে গিয়ে, সেটাই করেছিলাম। ফার্স্ট বাইরে গিয়ে ভিডিও হয়েছে অরুণদার। ব্যক্তি অরুণদাকে আমারও চেনা নেই, আমি ব্যক্তি অরুণদাকে চিনি না, কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখে আমার মনে না, হয় এমনি কিন্তু মানুষ হিসেবে খুব ভালো। লোকটা জেন্টলম্যান। হ্যাঁ, খুব ভালো, মানে যেখানে ওনার যাবা, মধ্যে ওনার আমাদের তো গাড়িতে তুলে দেওয়া থেকে শুরু করে রাস্তায় একদম। আস্তে আস্তে দুবার করে ফোন করেছে, তোমরা কি পৌঁছিয়েছো? এই যে দায়িত্ব, বা আমাদেরকে ওনার বউ যেমন মানুষ, ছেলেও আচ্ছা, মেয়েটার বিয়ে হয়ে গেছে, খুবই ভালো মানুষ ব্যক্তিগতভাবে। আমরা ওনাদের বাড়িতে গেছি, ওনার একটা অনুষ্ঠান ছিল বাবা গত হওয়ার পরে, তাও মানে একদম মানে যেরকম বলে না যে আত্মীয় বাড়ি যাচ্ছে, এরা সলিড কথা বলে, এরা ন্যায্য কথা বলে, এরা ব্যবসা করে, ব্যবসা মতনই করে, হ্যাঁ। হাট মানে বকে না। আচ্ছা, এবার তাহলে আসি ডিজে অরুণের কথায়। ইনার কথা যদি বলো, আমাদের ভাটবাস কাকা আর 400 কোটি ফেস ভ্যালু, দেখো যে বলে যে কি বলবো আমি, না কথা কোন দিক থেকে শুরু মানে করব? কথা যখন বলে না, উনি কোনো সীমা রেখে বলে না। এই যেমন কদিন শুনছিলাম, আমি ফেব্রুয়ারির 1 তারিখে আমি দুবাই যাচ্ছি। আরে দুবাই যাবে, কত ভিসাই দেয়নি, ও তো ভিসাই দেয়নি, ও দুবাই যাবে কি? তাহলে তো তোমরা হাড়ির খবর জানো। হ্যাঁ, হাঁড়ির খবর জানবো না কেন? ও যেটুকু বলে না সেটুকু, ও হচ্ছে মানে সম্পূর্ণ ওর মন গড়া কথা, ও যে কখন কি বলে। না, এটা কি উনি জানে যে আমার পরোটার দোকান, আমরা যেরকম ব্যবসাটা নিয়ে কিন্তু থাকি, এটা তোমরা মানো আর না মানো, তোমরা দেখেছো আমরা যেখানেই যাই না কেন, আমরা কিন্তু ব্যবসাটাকে আগে রেখে করি। আমরা যেখানেই যাই না কেন আগে বিকালে যাওয়ার চিন্তা ভাবনা করি, কারণ দুপুরবেলাটা আমি দোকানে থাকি, একটা সময় আমি বাড়ি যাই, তারপরে আবার দিদি এদিকে গুছিয়ে টুছিয়ে রেখে, মানে রান্না থাকলে বিকালবেলাটা রুটির চাপ, ওটা আমার দিদির মেয়ে একা করে নিতে পারে, আর যে আছে পাশে হেল্প করলে করে নিতে পারে। তো আমরা দোকানটাকে আগে টাইল দিই, তারপরে গিয়ে ঘোরা টোরা যেখানে যা থাকুক। আর এনার ব্যবসাটা কেমন বলতো, ইনি মানে সবসময় বকে না বকলে, অনেক উনি ভালো করে জানে যে না বকলে আমার ভিডিও চলবে না, উল্টো পাল্টা কথা না বললে আমি আমার views হবে সোশ্যাল না। মিডিয়ায় থাকতে এটা পারবো বুঝে না। গেছে। নাহলে তুমি বলো, আমাদের যে একটা মানুষ, তুমি যদি আমার দোকানে খেয়ে আসো, এসে বলো মিষ্টি দি তোমার রান্নাটা খুব সুন্দর, তোমাদের দোকানে আমি খেয়ে আসলাম, 4-5 পিস মটন খেলাম, এই খেলাম, তুমি যদি বাড়িতে গিয়ে আরেকজনের বাড়িতে মিষ্টি দি রান্না ভালো না, ও আমি জীবনে কোনোদিন মটন খাইনি, তো শুনতে কি খুবই ভালো লাগবে জিনিসটা?
তুমি আমার মুখের পরে বলতে পারতে যে মা রান্নাটা ভালো। হতেই পারে প্রথম একদিন একদিন রান্না বলেছে, খারাপ হয়েছে, প্রথম একদিন বলেছে যখন ফার্স্ট টাইম আমাদের দোকানে আসে, মাংস ছিল না, 2 পিস 3 পিস ছিল। তো লাস্টের মাংস তো ভালো নাও হতে পারে, কারণ দেখো একটা মাংস ঘাটতে ঘাটতে না মাংসের টেস্ট কমে যায়। তো নাও হতে পারে, স্বীকার করলাম যে ভালো নাও হতে পারে। উনি গিয়ে সেটা আবার বলেছে সোশ্যাল মিডিয়ায় যে ভালো না। কিন্তু আমি মনে করি কেউ যদি আপ্যায়ন করে কাউকে খেতে দেয়, তো সেই খাবারটাকে যদি জলও দেয় তার না বলা উচিত না। সেটা অমৃত মনে করি মানুষ খায়। সেটা উনি করেছে, উনি বলেছে ভালো না, এই তাই। তারপরেও একবার এসছে, আমি যত্ন সহ ওনাকে সন্ধ্যাবেলা খেতে দিয়েছি, মটন রান্না করে রুটি দিয়ে খেতে দিয়েছি, উনি খেয়েছে। তারপরে গিয়েও আবার মিথ্যে কথা। আমি মনে করি যে থালায় খায় সেই থালায় ফুটো করে। আর ওনাকে আমি সব থেকে তাদের বলি যারা এনাকে নিয়ে ঘোরে, ওনার দোষ তো দিই না, যারা ওনার এই মানে কথাগুলোকে ভিডিও করে ছাড়ে তাদেরও অনেক দোষ আছে। কিছু কিছু মানুষের অনেক দোষ আছে। তারা তো ভাবছে আমার ভিউজ হচ্ছে, কিন্তু ভাই তুমি এটা বুঝতে পারছো না যে এই ভাটবাজের জন্য যে ভিউজটা আছে সারা জীবনে বকতে পারবে না। একটা মানুষ কতদিন তুমি বকে ভাইরাল হবা? ওইটাই। আমি নিজে ভিডিও ছাড়তে ছাড়তে না, আমি কালকে মাথা চুলকায়, আমি কালকে কি ভিডিও ছাড়বো, আমার তো ভিউজ হচ্ছে না, আমি কি ভিডিও ছাড়বো? তো এরা মনে করে কি ভিউজ না হলেও মনে হয় ওনার পিছনে দৌড়লেই ভিউজ হবে, কিন্তু উনি ভাবে না যে ভালো ভিডিওরও ভিউজ হয়, ভালোভাবে ভিডিও ছাড়লে সেটারও ভিউজ হয়। আর ওনার এই 400 কোটি ফেস ভ্যালু, জানি না কত কোটি ফেস ভ্যালু, উনি কী করে এত ফেস ভ্যালু কোথায় রাখে আমি জানি না, পকেটে রাখে। আচ্ছা, আমরা তো দেখতে পাচ্ছি বর্তমান দিনে যারা সোশ্যাল মিডিয়া আসছে, ভাইরাল হচ্ছে, একটা সময় পরে তাদেরকে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে বা সিনেমার পর্দায় দেখা যাচ্ছে। কখনো কালিদি মিষ্টি দিকে সিনেমার পর্দা দেখতে পাবো আমরা? আমি তো প্রথম দিনে দাঁড়াও, আমি কথাটা উত্তর দিই। আমি কথাটা উত্তর দিই। তুমি বলেছো যদি কোনো দিন আমরা এই মানুষ, আমরা পড়াশুনো বেশি জানি না, আমাদের যদি কোনো দিন মনে হয় যে না ওদের নিয়ে কাজ করা উচিত, অবশ্যই কে না চাই যে ইয়েতে সোশ্যাল মিডিয়ায় আছি যে আমরা ফিল্ম জগতে যাব না, এ কথা আমি কখনো বলবো না। মানুষের ভাগ্য কোথায় নিয়ে গিয়ে দাঁড়ায় কেউ বলতে পারে না। সেটা তো কেউ বলতে পারে না। এটুকু আমরা জানতে পারছি যে কালিদির ইচ্ছে আছে সিনেমায় বা অবশ্যই। আমি আমার মেয়েকে জিজ্ঞাসা করেছি, মানে আমরা যদি কখনো আমরা যদি মনে করি যে ফিল্মে আমরা জায়গা পেতে পারি, তাহলে কি তুমি কি আমাদের যেতে দিবি? আমি আমার মেয়েকে জিজ্ঞাসা, হ্যাঁ যাবা, তোমাদের যদি সুযোগ আসে কখনো তোমরা সেখানে সেই সুযোগটা কাজে লাগাবা। তো এইটাই বলতে চাই। হয়তো ভিডিওটা অনেক লোকে দেখবে, কটাক্ষ করবে, তার জন্য না, মানুষের ভাগ্য কোথায় নিয়ে গিয়ে দাঁড়ায় কেউ বলতে পারে না, সেজন্য আছে বলার জন্য। সে তো অবশ্যই মালিক মালিকই ঠিক করবে কে কোথায় পৌঁছবে সেটা তারাই। আমিও জানি না যে আমি কি জানতাম আমি এখানে আসবো, কাল পর্যন্ত আমার ঠিক যাই না। আমি বলে ফোন করলো, মাসি তুই রেডি হোস। কালকে একবার দিদি অবশ্য বলেছিল গাড়ির মধ্যে, আমার মাথার উপর দিয়ে চলে গেছে। তারপরে ফোন কল না করলে আমি জানতে পারতাম না। তো এটাই, কার কখন কোথায় নিয়ে যাবে বলা যায় না। এবার একটা প্রশ্ন করব, ঈশ্বর না করুক তেমন হোক, কিন্তু যারা সোশ্যাল মিডিয়া আসে সবারই একটা ভেতরে ইনসিকিউরিটি কাজ করে যে আমি একদিন হারিয়ে যাব না তো, দর্শক আমায়, যেটা আমার মধ্যে হয় যে দর্শক আমায় ছুঁড়ে ফেলে দেবে না তো। তো এরকম ভয় কাজ করে বা ইনসিকিউরিটি কাজ করে মনে? এরকম কাজ তো ঠিক মানে কি বলবো, সময় এখন তো যেহেতু আগে যখন ভিডিও টিডিও করতাম না, নিজে করতাম না, তখন এতটা বুঝতাম না যে লোকে এসে বলে যে পেজটা হারিয়ে গেল, পেজটার এই ক্ষতি হলো। পেজ নিয়ে কারণ এগুলো তো পেজের মধ্যেই আমি থাকবো, তো মানুষের মনের থেকে হেঁটে যাওয়া তো আছেই, সেটাও একটা ভয়ের ব্যাপার। যে মানুষ, তুমি যদি আমার রেগুলার ব্লগার, তো আমার রেগুলার আসে না, তো সেই ভয়টা আমার আর থাকার কোনো কথা না। কারণ আগে যেরকম রেগুলার 5-7 জন ব্লগার এসে ভিডিও করে নিয়ে যেত, এখন কিন্তু তারা কিন্তু আসবে না। ওরা নিজেরাও প্রথমে বলেছে আমরা কিন্তু সারা জীবন থাকবো না মিষ্টিদি, তোমরা নিজেরা একটা পেজ খুলে তোমরা নিজেদেরকে নিজেরা তুলে ধরো, তাতে কি হবে তোমরা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকতে পারবে। কারণ অ্যাকচুয়ালি তো সেটাই হচ্ছে, রেগুলার তো ব্লগার যাচ্ছে না। তো কালিদির পেজ আমার একটা আছে, আমার দাদার একটা আছে, এইগুলোতে যদি আমরা রেগুলার ভিডিও ছাড়ি আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকতে পারবো, ঠিক কি না? তো মানুষ আমাদেরকে দেখবে যে কালিদির পেজ আছে, মিষ্টিদি আছে, তারপরে আমার দাদা আছে, বা আমাদের আশেপাশে যে করা যায়, ভাই আজকে আয় তো ভিডিও করে যেত, এরকম। তো এই জিনিসটা একটু ভয় করে যে যখন এরা যদি আমরা আজকে না পেজ খুলতাম, তাহলে হয়তো এতদিন আমরা হারিয়েও যেতাম। আর হয়তো ভবিষ্যতে আমাদের এই মানে এই যে বাইরে থেকে লোক আসে, এর থেকে বেশিও আসতে পারে, আবার হয়তো আস্তে আস্তে কমে যেতে পারে, কিন্তু আমার হোটেল সেখানেই থাকবে। মানুষই চাঁদপাড়ার লোক আগেও যেমন চিনত, খাওয়াতাম চাঁদপাড়ার লোকের, পরেও খাওয়াবো। হোটেল আমার সারা জীবন থেকে যাবে। মুখে মুখে বলি যে কালিদির হোটেল, কিন্তু লেখা আছে কালির হোটেল। তো এই কালির হোটেল বা কালিদির হোটেল কি আমরা আরো বড় পর্যায়ে কোনোদিন দেখতে পারবো? যে আরো কোনো শাখা, হয়তো বনগাঁ একটা কালিদির হোটেল খুললো বা হাবড়াতে একটা কালিদির হোটেল? জানি না গো, বললাম না সেজন বসে আছে ইচ্ছে ঠিক করা, ইচ্ছা তো মানুষের থাকে, কিন্তু জানি না কি হবে। আচ্ছা, এবারে যে শেষ প্রশ্ন, প্রায় শেষের দিকে আমরা,
তো কালিদি মিষ্টিদিকে কি বলবে, মানে মিষ্টিদির ভালো দিক কি আর খারাপ দিক কি? সবচেয়ে ভালো দিক কি মিষ্টিদির, সবচেয়ে ভালো দিক কি? ভালো দিক সবটাই ভালো, আমার বোন মানে সবটাই ভালো, মানে কোনো সবটাই খারাপ দিক ভালো নেই? না, না আমি খারাপ দেখতেই পারি না। আচ্ছা, তুমি মিষ্টিদিকে কি বলতে চাও কিছু, আমাদের এই পডকাস্টের মধ্যে দিয়ে মিষ্টিদিকে কি বলতে চাও? ভালো বোন, আমার ছোট বোন, আমার তো ভালো, আমার ভাই, আমরা 4 ভাই বোনই, তার মধ্যে ও সবার ছোট। ও যতই অন্যায় করুক আমি আমি দিদি হয়ে সব কিছু ক্ষমা করে দিই। আচ্ছা, আর মিষ্টিদি কি বলবে কালিদি? দেখো আমার বড়দি আমার একটা মানে যেটা আমাদের বুনোবুনি হয়, এতদিন দোকানদারি করছি, মানুষ বলবে যে বুনোবুনি কি ঝগড়া হয় না? হ্যাঁ, ঝগড়া হয়। ঝগড়া হয় কারণ মন খারাপ হয় কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু এইসব দিকতে মানে নিয়ম মন টন খারাপ হয় না। হয়তো দেখা যাচ্ছে কোনো সময় একটা কাজ বা হলো দিদি, আমার দিদির আবার একটা দোষ আছে কি, সময় সময় মাথা গরম হয়ে যায়। এটা আমার জামাইবু বলে, মানে বসে আছে মোবাইল দেখতে দেখছে, মোবাইলটা দেখে এই জিনিস ওখানে জায়গার জিনিস জায়গায় না, কিন্তু আমি আছে, সবসময় একটু তবুও কিন্তু গুছালো। জায়গার জিনিস মানে ওই জায়গার জিনিস জায়গায় থাকবো, জানে যে বোন রান্না করছে, রান্নার সময় এলোমেলো হবে, তার সত্ত্বেও যে মাথা গরম হয়ে গেছে, হচ্ছে দোষ করলো তুমি, তোমার ঝাড়টা তোমাকে দিতে পারলো না, আমাদেরকে দিয়ে দেবে। এবার যখন রেগে যায় আমরা চুপচাপ থাকি। আর যদি গন্ডগোল হয়, সবথেকে বেশি খারাপ লাগে আমার, মানে যেহেতু আমি বাড়িতে কিন্তু বেশি টাইম কাটাই না, তোমরা দেখো আমি 8টার সময় বা 8:10-15 আমি দোকানে ঢুকি, 1টা পর্যন্ত দোকানে থাকি, বাড়ি চলে যাই। আবার শীতের দিকে আমি 5টা মানে 4:30টার দিকে দোকানে ঢুকতাম, এখন যেহেতু গরম পড়ে যাচ্ছে 5টা বেজে যায়, তো 5টা আবার আমি 5টার সময় দোকানে আসি, রাত 10টা 11টা 12টা, যত আমার যদি বাড়িতে রাতে টাইম নেই, মানে ব্যস্ততা নেই, আমি যখন খুশি তখন যাই, তাহলে আমি বেশিটা টাইম তো দিদির দোকানেই কাটাচ্ছি। তাহলে আমার দিদি আমাকে ভালো করে চেনে আমি কি করি না করি। তো এইবার সারা আমি সবসময় বলি যে আমি কিন্তু বেশিটা টাইম তোদের সাথেই থাকি, আর তোরা যদি আমাকে একটা খারাপ মানে দিয়ে আসে, আমাদের দিদির মেয়ে দেখা যাচ্ছে মনটা খারাপ, ও মন খারাপ আমি বুঝতে পারছি, আমার পড়ে না, তবু আমার কষ্ট হয় যে মনে হয় আমার জন্য মুখটা কালো করে আছে। আমি সবসময় না কী আছে মনে, বা দিদি মুখ কালো করে আছে, আমি মনে করি আমি কি কিছু ভুল করলাম, এই জিনিসটা যে ও আমাকে যখন বকে আমার বেশি কষ্ট লাগে, যে আমি তো সারাক্ষণ তোর সাথেই থাকি। আর আমি সেদিনকেও বলেছিলাম যে তোদের সবার ছোট বোন হলো আমি, আমি তোদের কাছে একটা আবদার বা আমি আবদার করতে পারি বা তোদের সাথে রাগ দেখাতে পারি, সবসময় তুই দিদি বলে যে তুই আমার কাছে এটা পাবি সেটা না। মাঝে যে আমি বলি দিদি নাম্বার 1-এ গেছিলো, ডেকেছিলো, তা আমাদের খুব ইচ্ছা ছিল যে 2 বোন যাব, তো সেই হিসেবে দিদিকে একাই ডেকেছে, স্বাভাবিক এটা খারাপ কিন্তু লাগবেই, কারণ দিদি একবার গিয়েছে আর সবাই বলেছে মিষ্টিদি তোমাদের 2 বোনকে কবে দেখবো, স্বাভাবিক আমার একটু খারাপ লাগবে, কিন্তু হিংসা না। আমি সবসময় যখন আমি শুনেছি আমি বলছি আমি ওখানে যেতে পারবো না, কারণ আমার খুব কষ্ট হচ্ছে, যে কে না চায় সিনেমার পর্দায় যেতে। তো যেখানে দিদিকে ডেকেছে তা বলেছে, দিদি বলছে তুই চল দর্শক হয়ে ওখানে দেখবে, আমি এটা দেখতে পারবো না, আমি এটা দেখতে পাবো না, কারণ আমার কষ্ট হবে, আমি কান্না করছি, আমি তো তবুও আমি দোকানে গেছি, আমি কাঁদতে পারছি না, রাত্রিবেলা শুয়ে শুয়ে কান্না করছি, যে আমারও কত ইচ্ছা ছিল আমি যাব। যখন প্রথম শুনেছি যে দিদির আমার অনেকটা ফোন করেছে আমি খুব খুশি, কিন্তু বাড়ি গিয়ে শুনলাম যে আমার দিদির একা ডেকেছে, তো সেই সময়টা আমার ভীষণ কষ্ট হচ্ছিল। রাত্রে কাঁদছে, আমার বড় বলছে তুমি কান্না করো না, দেখো ওর কী দোষ, ওর তো কোনো আছে না, এখানে আমার দিদির কোনো দোষ না, দিদি সবাইকে ফোন করে বলেছিল যে আমার বোন যদি না ডাকো আমি যেতাম, তা বলেছিল এরকমভাবে হয় না, সে যে ক্ষেত্রে হোক। তো আমি দিদি এবার পরে যাওয়ার সময় আমাকে বলছে বোন চল, না তুই রাগ করে, 2 বোনের মধ্যে ভালোই ঝগড়া হয়ে গেল ওইটুকুন টাইমের মধ্যে। লাস্ট আমি দিদি বললাম দিদি দেখ আমার হিংসা না, আমার কষ্ট হচ্ছে যে তুই যে যাচ্ছিস আমার, আমি সেদিন দোকানে গেছি ওর সাথে কথা বলেছি, ওর প্রতি আমার কোনো রাগ নেই, কিন্তু আমার কষ্ট হচ্ছে বলে আমি যেতে পারছি না, যে আমি ওখানে গিয়ে কান্না করে দেবো, আর আমি কিছুতে কিছুতে আমি কান্না করে ফেলি, মানে কেউ যদি বড় কথা বলে আমি আগে কান্না টান্না করে নিই। তো এই জিনিসটা আমার ভীষণ কষ্ট। সেদিকে আমি দিতে বলেছিলাম যে সবসময় তুই বড় তুই হুকুম করবি এটা হয় না, কিছু কিছু সময় তোর বুঝতে হবে যে আমি তোর বোন, তুই আমার একটু মাথায় হাত দিয়ে যদি বলতিস বোন যে তুই কেন তো এরম করছিস বা কী হয়েছে, তুই যদি আমার মাথায় হাতে পাশে এসে বসে বলতিস তাহলে হয়তো আমার আরও বেশি ভালো লাগতো। এই জিনিসগুলো আমি দিদির দিক থেকে আমি পাই, কিন্তু সময় সময় আবার 2 বোন মারপিট করি, দোকানের মধ্যেই গন্ডগোল করি, ঝামেলা করি। আচ্ছা, খুব ভালো লাগলো তোমাদের 2 বোনের গল্প, তোমাদের 2 বোনের কেমিস্ট্রি আরও জমে উঠুক, আরও মিলেমিশে আরও বড় মাপে, আমাদেরকে আরও নতুন আগামী দিনে আরও নতুন নতুন খাবার খাওয়াও, আমরা নতুন নতুন খাবারের অপেক্ষায় রইলাম তোমাদের কাছ থেকে, তোমাদের হোটেল আরও বড় হোক, তোমাদের জীবন আরও সুন্দর, সবার ভালোবাসা থাকলে নিশ্চয়ই অনেক এর থেকে ভালো কিছু করার চেষ্টা করবো। আর এত এত মানুষ ভালোবাসে, আজকে ভালো না বাসলে দেখো মানুষ আজকে এরকম জায়গায় এসে দাঁড়ানো যেত না। একদমই তাই। সোশ্যাল মিডিয়ায় যে যারা মাঝে তোমাকে বলি এই যে ক্যামেরার সামনে এতগুলো ক্যামেরার সামনে কথা বলা, এটা প্রথম চান্সে কিন্তু হতো না, খুব ভয় লাগতো কি বলবো। তারপরে যখন আমাদের এতে একটা ফুড ফেস্টিভ্যালে ডেকে নিয়ে গেল, যখন আমাদের স্টেজে তুলে দিয়েছে, আমি আমার দিদির হাতটা ধরে আছি,
অত বড় মঞ্চে পিছনে আমাদের দেখা যাচ্ছে, কি করব। সেখানে আমাদের দীপঙ্কর ভাই ছিল, দীপঙ্কর ভাই বলছে আমি তো আছি তো দিদি, তোমরা টেনশন করছো কেন? আমি বলছি দিদি আমি আছি তো, দিদি বলছে আমি আছি তো। মানে এইভাবে আমরা দুই বোন একসাথে স্টেজে উঠেছি। আমার দিদি যখন দেখছে কথা বলতে পারছে না, আমি আমি দিদি আমি হাত ধরে, আবার আমার যখন এ হচ্ছে মানে দিদি আসে, মানে দুই বোনের যে পাশে থাকা, এতে লোকে বলবে যে গন্ডগোল ঝামেলা সব জায়গায় হয়, কিন্তু সোশ্যাল মিডিয়া আমরা যখন যাই কেউ জানে না কী দিয়ে কী হচ্ছে। এই যে প্রথম স্টেজে গিয়ে কথা বলাম ফোনে, মানে মাইক্রোফোন নিয়ে, এটা খুব একটা মানে প্রথম ফার্স্ট টাইম যারা বলে তারাই জানে, হ্যাঁ একদম একদম একদম। তারাই জানে যে কি আসলে বলবো। হয়, যখন স্টেজে ওঠা হয় তখন দর্শক তো আমাদের এই দুটো চোখ দেখতে পাচ্ছে, কিন্তু আমরা তো হাজার হাজার দর্শকের সেই অতগুলো চোখ একসঙ্গে দেখতে পাচ্ছি, তো এবার তখন মানে সত্যি নার্ভাস ফিল হয়, একদমই তাই। ভীষণই নার্ভাস ফিল হয়। সেদিনকে আমি বুঝতে পেরেছিলাম যে যখন আমি ওপরে উঠে আছি না, হাঁটু কাঁপে, গলা কাঁপে, মানে কেমন যেন একটা গাত মধ্যে হচ্ছে যে কি বলবো কি করব। ঠিক আছে, সবার কাছে অতটাও খারাপ ব্যবহার মানুষের সাথে করিনি, যে মানুষ জানে যে এরা কেমন, ভালোবাসা পেয়েছি, এরকম ভালোবাসা যদি পাই তা আরও এগিয়ে যাওয়ার চেষ্টা করবো। একদম। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো আমাদের গোটা টিমের পক্ষ থেকে, তোমরা আরও এগিয়ে যাও, তোমাদের জীবন আরও সুন্দর হোক। সব শেষে শেষ করব তোমাদের ভাইরাল সেই ডায়লগটা দিয়ে। আমাদের দোকানে কিন্তু লাল লাল ঝাল ঝাল মিষ্টি মিষ্টি যদি খেতে হয় তাহলে আসতে হবে কোথায়? কালিদির হোটেলে। আর মিষ্টিদের হাতে রান্না মানে একদম লাল লাল ঝাল ঝাল। আর ক্যামেরাম্যান ফোকাস করবে কোন দিকে? একদম রান্নার দিকে, অন্য কোনো দিকে নয়। আচ্ছা, আর একটা ডায়লগ আছে, সেটা হচ্ছে বাঙালির হাতে বাঙালি থালি। এটা আমার দিদির ডায়লগ। আচ্ছা, তাহলে কালিদির থেকে শুনবো। বাঙালি হাতের বাঙালিয়ানা খেতে গেলে তাহলে আসতে হবে কালিদির হোটেলে। কালিদির হোটেলে আসতে গেলে চাঁদপাড়া আসতে হবে, আর চাঁদপাড়ায় আসলেই দেখতে পাবে, চাঁদপাড়া স্টেশনে আসলেই দেখতে পাবে কালিদির হোটেল, আর কালিদির হোটেলে আসলেই কালিদি তো দাঁড়িয়ে আছে। একদমই তাই, চাঁদপাড়া 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে তাকালেই কালিদির হোটেল দেখা যায়। আপনারাও সবাই আসুন কালিদির হোটেলে, কালিদির এবং মিষ্টিদির হাতে, দুজনের হাতের সেই সুস্বাদু রান্না খেয়ে যান। আর আমরা অপেক্ষায় রইলাম আরও নতুন নতুন খাবারের অপেক্ষায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে আমাদের পক্ষ থেকে আজকের মতো বিদায়। নমস্কার।